আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি রাব্বি জিদনি। আচ্ছা, আপনারা যেহেতু অনেকে অনুরোধ করেছেন যে সিআরপিসিটা অনেক আগে চলে গেছে, আপনারা নতুন ক্লাসে যুক্ত হয়েছেন, তাদের জন্য সিআরপিসি আমাদের পেনাল কোড ক্লাসের পাশাপাশি সিআরপিসির একটু ছোট ছোট অংশ আমরা পড়ে নেব, তাই না? তাহলে পড়াটা চাপও কম হবে, পুরনোদেরও একটা রিভিশন হবে, নতুন যারা আসলেন তারও একবার করে জানা হলো। আচ্ছা, সিআরপিসির প্রথম ক্লাসটা যেটা ছিল, শুভেচ্ছা ক্লাস ছিল প্রথম দিকে। তো এই ক্লাসের মতো আপনারা এখন ক্লাসগুলো যদি আপনারা বলেন ওভাবে ডিটেলস আলোচনার সুযোগ নেই, তাই না? যেহেতু আমাদের পেনাল কোডও একটু পড়তে হবে। তো আসেন আমরা দেখি, সর্বপ্রথম পড়েছিলাম আমরা ফৌজদারি কার্যবিধি আইনের নামটা কি হবে। একটা আইনের নাম আপনাকে জিজ্ঞাসা করা হলো আইনের ছাত্র হিসেবে যে ফৌজদারি কার্যবিধি আইনের নাম কি, এটা অনেকে আমরা জানি না বা লিখতে পারি না। এটা পড়িয়েছিলাম প্রথম ক্লাসে। ফৌজদারি কার্যবিধি আইনের নাম হলো 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন। এভাবে লেখা আছে একদম ভাষ্যতে যে এই আইন 1898 সালের ফৌজদারি কার্যবিধি বলে অভিহিত হবে। এবার আসেন দুটো সাল, আমরা দুটো তারিখ আমরা এখান থেকে মনে রাখার চেষ্টা করব। একটা হলো কার্যকর হওয়ার তারিখ 1 জুলাই, আর প্রণয়নের তারিখ 22 মার্চ। আচ্ছা, প্রণয়ন আর কার্যকর বিষয়টা বুঝি কিনা একটু অল্প একটু বলি। প্রণয়ন হলো কোনো আইন যখন তৈরি করা হয় সেটা হলো প্রণয়ন। তৈরি করা হলো মানে প্রণয়ন করা হলো, অথবা পূর্ণাঙ্গ রূপে আইনটা আইন হিসেবে স্বীকৃতি পেল, এটাই হলো প্রণয়ন। তাহলে প্রণয়নের তারিখ কত? 22 মার্চ। আর কার্যকরের তারিখ কত? 1 জুলাই, বা 1 জুলাই বলতে পারেন, 1 জুলাই। তো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই কয়েক মাস পরে কার্যকর হয়েছে, তাই না? একটা আইন হওয়ার সাথে সাথেই যে সেটা কার্যকর হবে বা মানে সেইভাবে পাশ হবে, অনুমোদন এরকম নাও হতে পারে, কিছুদিন সময় নেয়। আইন পরিষদ আছে, আইন কমিশন আছে, সাংবিধানিক কিছু বিষয় থাকে, এই জন্য কিন্তু একটা গ্যাপ। তাহলে আইনটা প্রণয়ন হলো কত তারিখে? 22 মার্চ 1898, প্রণয়নের তারিখ এটা। আর কার্যকরের তারিখও হলো 1 জুলাই 1898। আরো কিছু তারিখ আছে বা সাল আছে, তো এগুলো কম গুরুত্বপূর্ণ আসে না দেখে এদিকে আমরা আজকে যাব না। তাহলে এক ধারা থেকে কি নেব? আইনের নামটা নেব, এই আইন 1898 সালের ফৌজদারি কার্যবিধি বলে অভিহিত হবে। কত নম্বর আইন? 5 নম্বর আইন। 5 নম্বর আইন কেন? 1898 সালে যে আইনগুলো পাশ হয়েছিল তার মধ্যে ফৌজদারি কার্যবিধি ক্রমিক নাম্বার কত ছিল? 5 ছিল। এখান থেকে কিন্তু নম্বর গুলো দেয়া, আইনের নম্বর হলো 5 নম্বর আইন। আচ্ছা, এরপরে আমরা সরাসরি 4 ধারায় চলে যাব। আগের ধারাগুলো এত বেশি প্রয়োজন নাই, 3-এর 2টা একটু দেখলে দেখতে পারেন, লাগে না। তো সরাসরি 4 ধারায় চলে যাব। 4 ধারায় বিভিন্ন ধরনের সংজ্ঞা দেয়া আছে। সর্বপ্রথম আপনাকে ফৌজদারি কার্যবিধির ভেতরের যে কথাগুলো, এগুলো যদি বুঝতে চান, সর্বপ্রথম আপনাকে জানতে হবে একটা অ্যাডভোকেট কাকে বলে। বিভিন্ন জায়গায় পাবেন অ্যাডভোকেট, অ্যাটর্নি জেনারেল পেতে পারেন, পাবলিক প্রসিকিউটর পেতে পারেন, আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ, এই এই কথাগুলো বারবার আসবে। তো এই কথাগুলো দ্বারা কি বোঝানো হয়েছে সেই সংজ্ঞাগুলো প্রথমে দেয়া আছে 4 ধারায়। তাহলে 4 ধারায় কি আছে? বিভিন্ন ধরনের সংজ্ঞা। কি কি সংজ্ঞা? সর্বপ্রথম শুরু হয়েছে অ্যাডভোকেট দিয়ে। অ্যাডভোকেট বলতে কেবলমাত্র অ্যাডভোকেট যিনি আমরা বুঝি একজন লয়ার, অথবা একজন কি বাংলায় যদি বলি উকিল। অ্যাডভোকেট বলতে শুধু তাকেই বোঝায় না, কাকে বোঝায়? অন্য যারা আদালতের অনুমোদন সাপেক্ষে আইন ব্যবসা করার জন্য ক্ষমতাপ্রাপ্ত, এরকম ব্যক্তিকেও অ্যাডভোকেট বলে। এই হলো অ্যাডভোকেটের সংজ্ঞা, এভাবে লিখলেই হবে। এরপরে অ্যাটর্নি জেনারেল মূলত একটি পদের নাম। তিনিও একজন অ্যাডভোকেট যিনি সরকারের হয়ে আন্তর্জাতিক যে মামলাগুলো এগুলো বা এই আইনি দিকগুলো, সরকারের আইনি দিকগুলো দেখাশোনা করে থাকেন। আচ্ছা, তাহলে অ্যাডভোকেট আমরা শিখলাম, অ্যাটর্নি জেনারেল শিখলাম। আপনি এখানে পড়লে দেখবেন সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এভাবে লেখা আছে। এগুলো সব কিন্তু পদমর্যাদা। যদি আপনি সংজ্ঞা লিখতে চান, আপনি লিখবেন সরকারের পক্ষে দেশের হয়ে বিভিন্ন ধরনের আইনগত সমস্যাগুলোর সমাধান করেন, এরকম একটি পদ হলো অ্যাটর্নি জেনারেল। অথবা আপনি লিখে একটু সার্চ দিলে আপনি পাবেন ইনিও একজন সরকারি অ্যাডভোকেট। হ্যাঁ, তবে এমনি যে কোনো কোর্টে যে অ্যাডভোকেট তার থেকে এনার মর্যাদা অনেক বেশি, কারণ ইনি সরকারের হয়ে বিভিন্ন ধরনের মামলা বা আইনগত সমস্যাগুলো সমাধান করেন। এরপরে আসেন 4-এর ক্ষয়ে জামিন যোগ্য, জামিনের অযোগ্য, দুই ধরনের অপরাধের সংজ্ঞায় দেয়া আছে। প্রথমে
আপনাদেরকে এই জামিন যোগ্যতা অযোগ্যতা বুঝতে গেলে ফৌজদারি কার্যবিধির তফসিলটা একটু বুঝতে হবে। তফসিল, তফসিল কথাটার অর্থ হলো অতিরিক্ত আলোচনা বা কোনো কিছুর অতিরিক্ত বর্ণনা, যেটা আপনারা দেখবেন ফৌজদারি কার্যবিধি শেষের দিকে লাগানো আছে 5টি তফসিল। সর্বমোট তফসিল হলো 5টি, কার্যকরী তফসিল হলো 4টি। তার মধ্যে আমরা যে তফসিলটা নিয়ে ব্যাপক আলোচনা সেটা হলো দ্বিতীয় তফসিল। প্রথম তফসিলটাই বাতিল, দ্বিতীয় তফসিল নিয়ে মূলত আলোচনা। কেন? এখানে বিভিন্ন ধরনের অপরাধের বিবরণ রয়েছে। এরপরে আসেন তৃতীয় তফসিল, ম্যাজিস্ট্রেটরা কি কি ক্ষমতা পাবে। চতুর্থ তফসিলে অতিরিক্ত আর কি কি ক্ষমতা দেয়া যায়। পঞ্চম তফসিলে আছে বিভিন্ন ধরনের ফর্মগুলো, যে আপনার ওয়ারেন্টের ফর্মটা দেখতে কেমন হবে, সম্মনের কপিটা দেখতে কেমন হবে, এগুলো আলোচনা আছে কিন্তু তফসিলে। এবার আসেন আপনাকে জামিনযোগ্য অপরাধ বুঝতে গেলে দ্বিতীয় তফসিলটা একটু পড়তে হবে। দ্বিতীয় তফসিলে এখানে যে অপরাধগুলোর আলোচনা করা আছে, ফৌজদারি কার্যবিধিতে কি কোনো অপরাধের বিষয় আছে বলেন? অপরাধের সংজ্ঞা এবং দণ্ডের বিধান কিন্তু পেনাল কোডে, তাই না? আবার আপনি দেখবেন পেনাল কোডের এই অপরাধ কোন আদালত বিচার করবে, কতদিন তদন্তের জন্য সময় পাবেন, মীমাংসা করা যায় কিনা, জামিনযোগ্য কিনা, এই তথ্যগুলো আপনি পাবেন ফৌজদারি কার্যবিধির তফসিল থেকে। তাহলে পেনাল কোড এবং ফৌজদারি কার্যবিধি দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখেন আমরা পড়তেছি সিআরপিসি, অথচ দ্বিতীয় তফসিল বের করে দেখেন পুরো পেনাল কোডের যে দণ্ডগুলো, এই দণ্ডের চার্ট। কেন? কারণ অপরাধ হলে ফৌজদারি কার্যবিধি হলো একটা পদ্ধতিগত আইন, অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট কি পদ্ধতিতে বিচার করবেন, একজন পুলিশ অফিসার কি পদ্ধতিতে তদন্ত করবেন, এই বিষয়গুলোর আলোচনা আছে এখানে। তো দেখেন অপরাধ না ঘটলে বিচারই আসবে কোথা থেকে, মামলাই আসবে কোথা থেকে? যদিও এটা পদ্ধতিগত আইন, তারপরও অপরাধের সংশ্লেষ আছে কিনা। অপরাধ হয়, খুন হয় জন্যই কোনো ব্যক্তির বিরুদ্ধে থানায় গিয়ে মামলা রুজু করা হয়। ফৌজদারি কার্যবিধির 154 ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহণ করেন, এরপরে ম্যাজিস্ট্রেটের কাছে যায়, সেখানে বিচারিক কার্যক্রমগুলো শুরু হয়। তাহলে দেখেন অপরাধের সাথে জড়িত আছে কিনা। এই জন্য পেনাল কোড এবং ফৌজদারি কার্যবিধি বা আইনগুলো আমরা দেখবো একটা আরেকটার পরিপূরক। এই জন্য দ্বিতীয় তফসিলে বিভিন্ন ধরনের অপরাধের বর্ণনা। আর এখানে জামিনযোগ্য অপরাধ বলতে বোঝানো হয়েছে দ্বিতীয় তফসিলে যে অপরাধগুলোকে জামিনযোগ্য করা হলো এগুলো জামিনযোগ্য, যেগুলো জামিনযোগ্যতা নাই এগুলো জামিনের অযোগ্য অপরাধ। দুটো সংজ্ঞায় আপনারা ক্ষয়ের ভেতরে পাবেন। এরপরে হলো অভিযোগ কাকে বলে। অভিযোগ ইংরেজি কথা আমরা চার্জ ব্যবহার করি অভিযোগের সাথে, অভিযোগ। আর নালিশের সঙ্গে ইংরেজিটা ব্যবহার করি কমপ্লেইন। কমপ্লেইন মানে নালিশ, আর চার্জ মানে অভিযোগ। চার্জ বলতে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে সে কি কি অপরাধ করেছে এটার বর্ণনা সম্বলিত যে পত্র, যে চিঠিটা, অথবা তার বিরুদ্ধে কোনো কিছু কারো কাছে আবেদন জানানো, ফরিয়াদ জানানো যে তিনি এই এই অপরাধগুলো করেছেন। অর্থাৎ অভিযোগ কথাটার অর্থ হলো অপরাধের বর্ণনা। কি? অপরাধের বর্ণনা। কোনো ব্যক্তি কি কি অপরাধ করেছেন তার বর্ণনা যেখানে থাকে সেটাকেই বলে অভিযোগ। এভাবে সোজা করে লিখবেন। এখানে যদি এক বা একাধিক দফা বা শিরোনাম সম্বলিত যে কোনো দফা কষ্ট হবে এভাবে আপনার পড়তে, তো আপনি এভাবে লিখবেন অভিযোগ কথাটির অর্থ হলো অপরাধের বর্ণনা। কোনো একজন ব্যক্তি কি কি অপরাধ করেছে তার বর্ণনা সম্বলিত যে চিঠি বা পত্র এটাকেই বলে কি, বা কাগজ এটাকেই বলে, বা ডকুমেন্ট এটাকেই বলে অভিযোগ। তাহলে বুঝতে পারছি আমরা অভিযোগটা, অভিযোগ বুঝতে পারছি তো, তাই না? অভিযোগ জিনিসটা কি। এরপরে আসেন আমরা দেখি রাষ্ট্রীয় করণিক। তিনিও একজন প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত একজন অফিসার। আমরা সাধারণত করণিক বলতে বা দাপ্তরিক কার্যক্রম যারা করেন তাদেরকেই কেরানি বলে ভাবে চিনি, কিন্তু রাষ্ট্রীয় করণিক হলো তিনি প্রধান বিচারপতি তাকে নিয়োগ করবেন এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাপ্তরিক কাজগুলো সেই কাজগুলো তিনি পালন করবেন, দায়িত্বগুলো পালন করবেন। আচ্ছা, রাষ্ট্রীয় করণিক আমরা বুঝলাম, ঠিক আছে। এরপরে আসেন আমলযোগ্য অযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ 4-1 আর 4-1 ঢয়ে আছে আমলের অযোগ্য অপরাধ। একই ধরনের সংজ্ঞা, শুধু একটু ভাষাগত পার্থক্য।
যে অপরাধ করলে কোনো ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অথবা বর্তমানে বলবৎ যে কোনো আইন অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, সেগুলো আমলযোগ্য, যায় না আমলের অযোগ্য। অর্থাৎ পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে আর পারে না, এইটুকু ভাষা পরিবর্তন করে দিলেই আপনি সংজ্ঞা লিখে ফেলতে পারলেন। আমলযোগ্য অপরাধ কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্স অযোগ্য। নালিশ কি? কমপ্লেইন বা নালিশ কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির হয়ে কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি সম্পর্কে তিনি কোনো অপরাধ করেছেন মর্মে যে অভিযোগটা দায়ের করেন যে ওই ব্যক্তি আমার এই এই ঘটনা ঘটেছে আমার সাথে, এভাবে অভিযোগ দায়ের করলেন ওনার বিরুদ্ধে, এটাকেই নালিশ বলে। কিন্তু অভিযোগের ভেতরে নালিশ লেখা যাবে না। অনেকে কি করে, নালিশটা অভিযোগের মধ্যে নিয়ে যায়, অভিযোগটা নালিশের মধ্যে নিয়ে আসে, এরকম লেখা যাবে না। তাহলে কিভাবে লিখবো? অভিযোগ তো বলেই দিলাম, নালিশের ক্ষেত্রে আপনি লিখতে পারবেন এটা এক ধরনের অভিযোগ যেটা ম্যাজিস্ট্রেটের নিকটে করা হয়। পার্থক্য কি? ম্যাজিস্ট্রেটের নিকটে অভিযোগটা করা হয়, তখন এই অভিযোগটার আলাদা একটা নাম দিয়েছে তারা, কি? নালিশ। এরপরে আসেন হাইকোর্ট বিভাগ, এগুলো লাগবে না। ইনকোয়ারিটা দেখেন, ইনকোয়ারি বা অনুসন্ধান খুবই গুরুত্বপূর্ণ। ট, 4-এর 1-এর ট সংজ্ঞাগুলো আমরা এভাবে লিখবো। 4-এর 1-এর ট, ইনকোয়ারি বা অনুসন্ধান ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার ছাড়া অন্যান্য যে কার্যক্রমগুলো পরিচালিত হয় সেগুলোকে অনুসন্ধান বলে। এটা অনেকের মাথায় ঢোকে না যে বিচার ছাড়া ম্যাজিস্ট্রেট আর কি করে থাকেন, অনেক কিছু করেন। তো একজন ম্যাজিস্ট্রেট, দেখেন আমরা যখন 117 ধারা পড়ি, প্রসিকিউশন দেয় না 107-17 এই ধারাগুলোতে, তখন এই যে সদাচরণের মুচলেখার জন্য তিনি অনুসন্ধান করেন না, অর্থাৎ বিচার কিন্তু নয়, বিচার ছাড়া অন্যান্য যে কার্যক্রমগুলো করেন ম্যাজিস্ট্রেট, এগুলোকে বলে অনুসন্ধান। বুঝতে পারলাম অনুসন্ধান কি জিনিস, কে করেন। এরপর আসেন তদন্ত। ঠয় হলো তদন্ত, পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি কর্তৃক সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমকে তদন্ত বলে। আসামি গ্রেপ্তার বলেন, তল্লাশি বলেন, এগুলো কিন্তু তদন্তের অংশ। এরপরে আসেন বিচার বিভাগীয় কার্যক্রম। এটা আপনাদের পরীক্ষায় এসেছিল, এটা আপনারা অনেকেই লিখতে পারেননি। বিচারিক কার্যক্রম দেখে বিমরি খেয়ে পড়ে গেছেন। বিচার বিভাগীয় কার্যক্রম কি আর বিচারিক কার্যক্রম কি, একই জিনিস তো। তাহলে বিচার বিভাগীয় কার্যক্রম বা বিচারিক কার্যক্রম যাই বলেন না কেন, সিআরপিসি তে দেয়া আছে আইনসঙ্গতভাবে শপথ গ্রহণ পূর্বক যেখানে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় সেটাই বিচারিক কার্যক্রম। কিন্তু আপনি কমন সেন্স থেকেও যদি লিখতেন, বিচারিক কার্যক্রম বলতে আদালতের একটি কার্যক্রমকে বোঝায়, অর্থাৎ অপরাধের শুরু থেকে নিষ্পত্তি পর্যন্ত যে বিচারের যে কার্যক্রমগুলো সম্পন্ন হয় যেখানে বা যেভাবে সম্পন্ন হয়, এটাই বিচারিক কার্যক্রম। একটু লিখে দিলেন, হয়ে গেল। এত বেশি কঠিন কিছু ছিল না। প্রশ্ন দেখে আমরা আগেই আতঙ্কে দিশেহারা হয়ে যাই। প্রশ্ন দেখে ভয় পাবেন না, যে কোনো প্রশ্ন আসুক আপনি ধরেই নেবেন, আপনি না পারলে কেউ পারবে না, তখন আপনি এটা লেখার মতন আপনার যোগ্যতা এমনি, আপনার সাহস যখন হবে এমনি লিখে ফেলতে পারবেন। লিখতে লিখতে দেখবেন যে অনেক লিখে ফেললেন। আমলের অযোগ্য অপরাধ আগেই আমরা পড়ে ফেলেছি। এবার আসেন অপরাধ। অপরাধের সংজ্ঞা সবাই জানেন, পেনাল কোডের 40 ধারায় আমরা পড়েছি যে কাজ বা কাজে বিরতি বর্তমানে বলবৎ যে কোনো আইনে শাস্তির ব্যবস্থা আছে সেটাকেই কি বলে, অপরাধ বলে। সিআরপিসি লিখতে গেলে 4-এর 1-এর মূর্ধন্য ব্যবহার করব আমরা। ত খুবই ইম্পর্টেন্ট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মূলত কোনো ব্যক্তি নন, এটা একটা পদ, পদমর্যাদা। হ্যাঁ, তো যে ব্যক্তি যখনই এই দায়িত্বে থাকে তখনই তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে গণ্য হবেন। অফিসার ইনচার্জ কোনো র্যাঙ্ক কিনা বলেন, এরকম মনে হয় আপনাদের? না। যে ব্যক্তি এই ভারপ্রাপ্ত কর্মকর্তার এই আসনটা অলংকৃত করেন, থানা এলাকার সকল দায় দায়িত্ব নেন, আইন শৃঙ্খলার দায়িত্ব নেন, তিনি হলেন অফিসার ইনচার্জ। সে হতে পারে একজন ইন্সপেক্টর পদমর্যাদার, হতে পারে অন্য কোনো পদমর্যাদার, ক্ষেত্র বিশেষে। আর আপনি যদি বইয়ের মতো করে লিখতে চান, ওকে, কোনো সমস্যা নাই, লিখবেন কনস্টেবল পদের উপরে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে যে পদে আছে তার অব্যবহিত ইমিডিয়েট নিচে যারা, তারা যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অসুস্থতা, অনুপস্থিতি, অন্য কোনো কারণে তার স্থলে দায়িত্ব পালন করে, তখন তিনি হলেন কি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আচ্ছা, পরের ধারাটা একবারে আমরা নিয়েছি দন্তন্য পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর বা পিপি, সংক্ষেপে আমরা বলি পিপি। ইংরেজিতে কিন্তু পাবলিক প্রসিকিউটর কথাটা কিন্তু ইংরেজিতে, বাংলা হলো সরকারি কৌশলী। আচ্ছা, এই যে পাবলিক প্রসিকিউটর, তিনি মূলত একজন অ্যাডভোকেট যিনি রাষ্ট্রপক্ষ অথবা সরকার পক্ষ যাই বলেন না কেন, বাদী পক্ষ, বাদী পক্ষের মামলাগুলো পরিচালনা করে থাকেন। সংজ্ঞা যদি আসে দেব 4-এর 1-এর দন্তন্য। আর যদি
নিযুক্ত হয় কত ধারা মোতাবেক? একজন পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন 492 ধারা ফৌজদারি কার্যবিধি মোতাবেক তিনি নিযুক্ত হন। বাদ দেন, এদিকে বাকিগুলো আর লাগবে না। 5 ধারাটা একটু বোঝার চেষ্টা করি। দণ্ডবিধিতে যে অপরাধগুলো রয়েছে সেগুলোর তদন্ত, অনুসন্ধান, বিচার কোথায় করবেন, কিভাবে করবেন? সিআরপিসি তে যে নিয়ম দেওয়া আছে এই নিয়মে করতে হবে। কারণ আপনার পেনাল কোডে শুধু অপরাধ এবং দণ্ডের বিধান, এখানে বিচারের বিধান দেয়া নাই। তাহলে এই অপরাধগুলো বিচারের জন্য আপনার কার আশ্রয় নিতে হবে? সিআরপিসির আশ্রয় নিতে হবে। কত ধারা? 5 ধারা। একইভাবে অন্য আইনে যদি, যেমন স্পেশাল অ্যাক্ট গুলো, নারী শিশু নির্যাতন দমন আইন, যদি আপনার তদন্ত অনুসন্ধানের ব্যবস্থা থাকে তাহলে ওটাই অনুসরণ করা হবে। আর যদি না থাকে তখন আপনি সিআরপিসি থেকে সাহায্য নিতে পারবেন। এটাই হলো 5-এর 2। তাহলে 5-এর 1-এ বলা আছে দণ্ডবিধির অপরাধগুলোর তদন্ত, অনুসন্ধান, বিচার করতে পারবেন ফৌজদারি কার্যবিধিতে। 5-এর 2-এ বলা আছে অন্যান্য আইনের যে বিধিবিধান এগুলো আপনি কি করতে পারবেন, যদি সেই আইনে দেওয়া থাকে তাহলে ভালো, না থাকলে আপনি ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে পারবেন। পরের অধ্যায়ে চলে যাব, দ্বিতীয় অধ্যায় 6 ধারা। ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ বলতে পারি, আদালতের শ্রেণী বিভাগ বলতে পারি। তাহলে বাংলাদেশে সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত, তাই না? সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের কয়টা ডিভিশন জানি নাকি আমরা? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ আর আপিল বিভাগ, তাই না? 2টা ভাগ। আচ্ছা, সুপ্রিম কোর্ট তো আছেই আদালত, এই আদালতটা বাদ দিয়ে একটু আমরা চিন্তা করি। বর্তমানে বাংলাদেশে বলবৎ 2 ধরনের ফৌজদারি আদালত পাবো আমরা। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো দায়রা আদালত বা সেশন কোর্ট, আর একটা পাবো ম্যাজিস্ট্রেট আদালত বা ম্যাজিস্ট্রেট কোর্ট। এই 6 ধারাটা বুঝে গেলেন মানে মোটামুটি অর্ধেক ম্যাজিস্ট্রেটের ক্লাস আপনার কমপ্লিট। তাহলে সুপ্রিম কোর্ট বাদ দিয়ে চিন্তা করতে হবে আপনাকে, সমগ্র বাংলাদেশে কয় ধরনের ফৌজদারি আদালত দেখতে পাই আমরা? 2 ধরনের। কি কি সেটা? দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। এই পর্যন্তই আদালতের কথা বলা। এরপরে আসেন ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ। ম্যাজিস্ট্রেট আবার কয় ধরনের দেখতে পাই? 2 ধরনের। একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, যারা বিচারের কার্যক্রমগুলো সম্পন্ন করেন, আর একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি নির্বাহী দায়িত্ব পালন করেন। বাংলাগুলোর পাশাপাশি ইংরেজিগুলো শিখে নিতে হবে। যিনি বিচারিক ম্যাজিস্ট্রেট তিনি হলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি হলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই ক্লাসটা যেহেতু সংক্ষেপ সেহেতু আপনারা রেকর্ডিং গুলো বারবার শুনে এগুলো ক্লিয়ার করে নেবেন। তাহলে ম্যাজিস্ট্রেট কয় ধরনের পেলাম? 2 ধরনের। প্রথমে আদালত পেলাম 2 ধরনের, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। তারপরে ম্যাজিস্ট্রেট পেলাম 2 রকমের, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো ক্লাসিফিকেশন নেই, তবে বিচারিক ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ আছে, ক্লাসিফিকেশন আছে। কি কি সেটা? 4 রকমের বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন: চিফ, জুডিশিয়াল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। কি সুন্দর! চিফ জুডিশিয়াল যিনি, তিনি যদি মেট্রোতে দায়িত্বে থাকেন তার নাম হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে একই ব্যক্তি 2 ধরনের নাম, এগুলো আপনাকে আবার জানতে হবে। যিনি চিফ জুডিশিয়াল তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। ইংরেজিগুলো শিখবেন, তার মানে এই নয় বাংলা শিখবেন না, তখন না হলে বাংলা দেখে ভয় পেয়ে যাবেন। তাহলে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট যিনি, তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। শুধু মেট্রোতে গেলে মেট্রোপলিটন নাম হচ্ছে, জেলার ক্ষেত্রে জুডিশিয়াল নাম থাকছে। আর বাংলা কি? মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। এই গেল একজন। এরপরের জন হলেন প্রথম শ্রেণী, তারপরের জন দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণী যিনি, তিনি যদি মেট্রো এলাকায় দায়িত্বে থাকেন তখন তাকে কি বলা হয়? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই ছিল 6 ধারা। 7 ধারা বাদ দেন, 8 ধারা থেকে শুধু একটা লাইন দাগিয়ে নেন। সেটা হলো জেলা উপজেলা যখন ভাগ করা হবে তখন এমন করে যেন উপজেলার বিভাজন গুলো হয় যেন একটা থানার স্থানীয় এলাকার সমান হয়, এটুকু একটু দাগ দেন, আসলে আসতে পারে, নাও আসতে পারে। 9 ধারায় দায়রা আদালত। সমগ্র বাংলাদেশকে যখন বিভিন্ন বিভাগে ভাগ করা হবে সেখানে কতগুলো আদালত থাকবে, তার মধ্যে এই বিভাজন অনুযায়ী কি থাকবে? সরকার প্রত্যেক জেলা বা প্রত্যেক জেলায় কি করতে পারে? এক বা একাধিক দায়রা আদালত স্থাপন করতে পারে। দুঃখিত, জেলায় না আর কি, দায়রা বিভাগে। আগে তো অনেক আগের আইন, তো তখন তো এত জেলায় জেলায় আদালত ছিল না, তখন দায়রা বিভাগ ছিল। এই দায়রা বিভাগের জন্য কি করত? দায়রা আদালত সরকার স্থাপনের জন্য এখানে বলেছে যে সরকার প্রত্যেক বিভাগের জন্য এক বা একাধিক দায়রা আদালত স্থাপন করতে পারবে। এই 9-এর একটা শুধু নেন, এরপরে সরাসরি 9-এর 3-এর কটা নেন। এই দায়রা আদালত যদি স্থাপন হয় সেখানে বিচারক লাগবে। বিচারক গুলো কারা কারা? দায়রা জজ, সহকারী দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ।
এগুলো একটু পড়লেই ঠিক, রিডিং পড়লেই ঠিক হয়ে যাবে। তো দেখেন, এই দায়রা আদালত স্থাপন করলো প্রথমে দায়রা বিভাগে, দায়রা আদালত স্থাপিত হলো, দায়রা আদালতে আবার কি করা হলো, জজ নিয়োগ করা হলো। এগুলো কিভাবে নিয়োগ করেন, রাষ্ট্রপতি নিয়োগ করেন। কত নম্বর অনুচ্ছেদ, সংবিধানের 113 নম্বর অনুচ্ছেদের সত্তাধীনে এই ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হয়। তাহলে বুঝতে পারলাম, এই দুটো শুধু দাগিয়ে নেন উপধারা, বাস আর কিছু লাগবে না। 9-1, 9-3 ক কিরকম প্রশ্ন আসতে পারে, দায়রা আদালত কত ধারা মোতাবেক স্থাপিত হয়, 9 ধারা মোতাবেক। কে স্থাপন করে, আদালত সরকার স্থাপন করে, বা দায়রা আদালত সরকার স্থাপন করতে পারে। আর এই যে দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, বিচারক যারা, তাদেরকে কে নিয়োগ দেয়, রাষ্ট্রপতি নিয়োগ দেয়। সংবিধানের কত নং অনুচ্ছেদে সত্তাধীনে নিয়োগ দেয়, 113 নং। এই কয়েকটা এমসিকিউ এখান থেকে আসতে পারে। 10 ধারায় চলে যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সরকার যতজন প্রয়োজন ততজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারবেন, তাদের মধ্যে একজন হবেন জেলা ম্যাজিস্ট্রেট। 133টা 13 বানিয়ে নিন একটু দয়া করে। আচ্ছা, 133 না 113ই হবে। আপনারা চাইলে একটু বাংলাদেশ সংবিধানটা একটু দেখে নিতে পারেন, কনস্টিটিউশন। তাহলে 113 ধারার সত্তাধীনে নিয়োগ পায়, কে পায়, দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। একইভাবে বিচারিক ম্যাজিস্ট্রেটরাও নিয়োগ পায়, আপনারা পরে দেখবেন 11 ধারায়। 10 ধারায় আসি আমরা, 10 ধারায় বলেছে সরকার প্রত্যেক জেলা উপজেলার জন্য যতজন প্রয়োজন মনে করবেন এতগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দিতে পারবেন, তাদের মধ্যেই একজন তার যোগ্যতা সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট বলে ঘোষিত হবেন। ডিএম আমরা যাকে চিনি, তাই না, জেলা ম্যাজিস্ট্রেট। 5টা পড়বো আমরা একটু, 10-এর 5। মূলত বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের লোকদের মধ্য থেকেই এই কি করা হয়, যে এই ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ করা হয়। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কত ধারা মোতাবেক নিয়োগ করা হয়, 5 ধারা মোতাবেক। কত 5, 10-এর 5। তাহলে মূলত 10 ধারায় তাদের নিয়োগ, 5 উপধারায়, তাই না। আচ্ছা, এরপরে আসেন 6 আর 7টাও একটু নিয়ে নেন। 6-এ বলা আছে বিভিন্ন জেলা উপজেলায় যখন তারা দায়িত্ব পালন করবেন তাদের নামগুলো কি কি হবে দেখেন, সহকারী কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, তাই না, এগুলো আমরা চিনি তো নামগুলো। কিন্তু তারা প্রত্যেকে কি, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট কি, তিনিও কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে আসেন 7-এ বলছে, তবে তাই বলে মেট্রোপলিটন এলাকায় যে কমিশনার থাকবেন, পুলিশ কমিশনার, তিনি কিন্তু আবার কি নন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নন, তিনি তো আলাদা দায়িত্ব। ঠিক আছে। 11-তে আসেন দেখি একটু, বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা কে, বিচার কার্যক্রম পরিচালনা করে যারা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই যে দায়রা জজ, সহকারী দায়রা জজ পড়লেন, তাদের নিয়োগটা হয় আলাদা আলাদা ভাবে 9 ধারায়। এটাও রাষ্ট্রপতি, এটাও সংবিধানের 113 নং অনুচ্ছেদ। একইভাবে বিচারিক ম্যাজিস্ট্রেটও সংবিধানের 113 নং অনুচ্ছেদ, তাদেরকেও নিয়োগ দেন কে, রাষ্ট্রপতি নিয়োগ দেন। তাহলে রাষ্ট্রপতি সংবিধানের 113 নং অনুচ্ছেদের শর্তাধীনে BJS, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দেন যারা, তাদের মধ্য থেকে বিচারিক ম্যাজিস্ট্রেট কে নিযুক্ত করেন বা নিয়োগ দেন। বিচারিক ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের ক্লাস একটা ক্লাসে 3 দিন হলে ভালো হয়, না হলে ব্রেনের উপরে একটু চাপ পড়ে যায়। যেহেতু আমরা সাধারণত পুলিশের সেকশন গুলো বুঝি ভালো, আমরা নিজে যেহেতু এখানে আসি, কিন্তু ম্যাজিস্ট্রেটের ক্লাস অনেক কষ্ট আমি জানি, তারপরে এগুলো নিতে হবে। আপনারও তো ওইভাবে ক্লাস পাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তো দেখেন আমরা কি পড়ছিলাম, বিচারিক ম্যাজিস্ট্রেট 11 ধারা, কাকে নিয়োগ দেয়, রাষ্ট্রপতি নিয়োগ দেয়। কত নম্বর অনুচ্ছেদ, 113 নম্বর অনুচ্ছেদ। কি পরীক্ষা দেয় তারা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দেয়। যে যে কথাগুলো বলছি শুধু এই কথাগুলো নিলেই হবে। এরপরে সরাসরি 11-4-এ চলে যাব আমরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেউ কিছু সময়ের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে সরকার, ক্ষেত্র বিশেষে, পরিস্থিতি বিবেচনায়। তাহলে কোন ম্যাজিস্ট্রেট কি দায়িত্ব পেতে পারে, যারা নির্বাহী, বিচারের ক্ষমতা তো তাদের নেই, তাই না, 2 বছর পর্যন্ত মোবাইল কোর্টে দণ্ড দিতে পারে, এছাড়া কিন্তু তাদের বিচার করার ক্ষমতা নাই। তারা ওই যে ভ্রাম্যমাণ আদালত বলেন, আবার হচ্ছে আইন শৃঙ্খলা ডিউটি গুলো কিন্তু করে করে না। দেখবেন আপনি পরীক্ষার হলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি করতে আসে, ভিজিট করতে আসে। তো এই দায়িত্বগুলো কিন্তু তাদের, কিন্তু তারা কি করতে পারে না, বিচারের কার্যক্রম পরিচালনা করতে পারে না। সরকার যদি চায়, হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কিছু সময়ের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারবে, এই কথা বলা আছে 11-4-এ। এবার আসেন 12 ধারা যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা, স্পেশাল ম্যাজিস্ট্রেট।
12 ধারায় আপনি 3 ধরনের ম্যাজিস্ট্রেট মানে 3 ধরনের ম্যাজিস্ট্রেট পাবেন 12 ধারায়। স্পেশাল ম্যাজিস্ট্রেটেরই 3টা শ্রেণী। কি রকম? প্রথমটার নাম হলো স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। দ্বিতীয়টা হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট, শুধু স্পেশাল, আগে পরে কিছু নাই। তৃতীয়টা হলো স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে একটু দেখেন কি কি লেখা আছে, কোথায় কোথায় পাবেন। 1, 3, 5, এই তিনটাতে পাবেন নাম, এই তিনটাতে পাবেন ক্ষমতা। আগে আছে ক্ষমতা, পরে আছে নামকরণ, পরে কি দেয়া আছে? নামকরণ দেয়া আছে। তাহলে 12তে কয় ধরনের স্পেশাল ম্যাজিস্ট্রেট দেখতে পাই আমরা? 3 ধরনের স্পেশাল ম্যাজিস্ট্রেট দেখতে পাই। এরপরে যখন আপনারা এই ক্লাসটা শুনবেন, একদম ধীরে ধীরে যে ধারা শুনবেন সেই ধারাটা বুঝে বুঝে দাগিয়ে নিয়ে তারপরে পড়বেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 12 ধারায় কয় ধরনের ম্যাজিস্ট্রেট দেখতে পাই? 3 ধরনের। কি কি? স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। প্রথমে এক্সিকিউটিভ কথাটা লাগিয়ে দিবেন, পরেরটা শুধু স্পেশাল ম্যাজিস্ট্রেট, তারপরেরটাতে মেট্রোপলিটন কথাটা লাগিয়ে দিবেন। তাহলে কোথায় কোথায় ক্ষমতা? 1, 3, 5, এই বেজোড় 3টা ধারায় আছে ক্ষমতা, আর জোড়া 3টা ধারায় আছে নামকরণ। তাহলে বেজোড় যে ধারাগুলো আছে, প্রথমে বলা আছে দেখেন, বাংলাদেশ পুলিশের এসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার যে কর্মকর্তা বা সহকারী পুলিশ সুপারের নিচে নন এরকম পদমর্যাদার কর্মকর্তাকে কি দেয়া যাবে? এই স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া যাবে, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়া যাবে। তবে সেই ক্ষমতা তিনি শুধুমাত্র অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা বা কিছু বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। আইজিপি স্যার সমগ্র বাংলাদেশে স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পান, জানেন নাকি এটা? তিনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে তার, তিনি পারবেন। 12, এই 12-র সঙ্গে আমরা 5 ধারা দেই, পুলিশ আইনের 5 ধারা, প্রবিধান 35, 12, 5, 35 এভাবে পড়ি আমরা। এটা হলো আইজিপি মহোদয়ের অথবা পুলিশ অফিসারের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। আচ্ছা, এগুলো অন্যদিন পড়বো, আপাতত এইটুকু নেই। তাহলে 12-র একে পেলাম আমরা, দেখেন যে কোনো ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পুলিশের এসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাকে দেয়া হলে তিনি কি হলেন? তিনি হলেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে একে হচ্ছে ক্ষমতা, 2-এ তার নাম দেয়া আছে দেখেন। এইভাবে নিযুক্ত যে ম্যাজিস্ট্রেট তাকে বলে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে আসেন 12-র 3, 12-র 3-এ বলা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা, এই ক্ষমতা যদি মেট্রোপলিটন এলাকার বাইরে অন্য আরেকজন ম্যাজিস্ট্রেটকে দেয়া যায় তাহলে তার নাম হবে স্পেশাল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ম্যাজিস্ট্রেটকেই প্রয়োগ দেওয়া হচ্ছে, তার নাম কি হবে? স্পেশাল ম্যাজিস্ট্রেট, শুধু কিন্তু এখানে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এরপরে আসেন, এটা গেল 12-র প্রথমে গেল 1, 2, তারপরে আসেন 3, 4 গেল, প্রথমে ক্ষমতা তারপরে নামকরণ। এরপরে 12-র 5, 6। আচ্ছা, আমি দেখি এই পাতাটা খুঁজে পাই নাকি, পেলে 12-র ওই পাতাটা দিয়ে দিব এখন। তাহলে 12-র 5-এ বলা আছে মেট্রোপলিটন এলাকার বাইরে এই একইভাবে কোনো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যখন অপর কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দেয়া হবে বিশেষ শ্রেণীর মামলার ক্ষেত্রে, তখন তার নাম হবে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে 12-র 4-এ হলো, 12-র 5-এ হলো তার ক্ষমতা, 6-এ হলো নামকরণ। আচ্ছা, আমি এটা একটা ছবি তুলে দিলে আপনারা তখন বুঝতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? এরপরে আসেন 15 ধারা থেকে আমরা শুধু নেব ম্যাজিস্ট্রেট গণের বেঞ্চ। তাহলে ম্যাজিস্ট্রেটের বেঞ্চ কি, কিভাবে ম্যাজিস্ট্রেটের বেঞ্চ গঠন হয়? ম্যাজিস্ট্রেট বেঞ্চ বলতে একাধিক ম্যাজিস্ট্রেট মিলে একটা বেঞ্চ গঠন হয়, অর্থাৎ 2 বা ততোধিক, একাধিক না, কমপক্ষে 2 জন বা 2 জনের বেশি, 2 বা ততোধিক ম্যাজিস্ট্রেট মিলে যখন একটা বেঞ্চ গঠন করে করে কি করে? মামলার সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ মামলা, জটিল মামলা সমূহের সিদ্ধান্তের সময় একাধিক ম্যাজিস্ট্রেট একত্রিত হয়ে সিদ্ধান্ত প্রদান করেন। তো বেঞ্চের যিনি সিনিয়র থাকবেন তার ক্ষমতা অনুযায়ী কিন্তু ওই বেঞ্চটার পুরো ক্ষমতা। মনে করেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছেন, তাহলে পুরো বেঞ্চ এখন প্রথম শ্রেণীর ক্ষমতা সম্পন্ন হয়ে গেল। কতজন ম্যাজিস্ট্রেট থাকবে বেঞ্চে? 2 বা ততোধিক। এমসিকিউ, কতজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বেঞ্চ গঠন হয়? 2 বা ততোধিক। কোথায় এগুলো প্রযোজ্য হয়? মেট্রোপলিটন এলাকার বাইরে। 18 ধারাটা পড়তে পারেন, মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ হবে। মনে করেন আপনার এরকম চিন্তা আসলো, 11 ধারায় বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ হলো, তাহলে বুঝি মেট্রো এলাকায় আর কোনো নিয়োগ নাই? আছে, 18 ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুলো নিয়োগ, অর্থাৎ তারাও বিচারিক, কিন্তু তাদেরকে 18 ধারায় আলাদা নিয়োগের ধারা রয়েছে। এরপরে আমরা যাব 22 এবং 25 ধারাটা নেব। 22-এ হলো মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস, 25-এ হলো পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস।
জাস্টিস অফ দ্য পিস কথাটার মানে ইনিও একজন বিচারক, শান্তিরক্ষী বিচারক, অর্থাৎ কোনো এলাকার সমগ্র শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন যিনি, তাকে বলা হয় জাস্টিস অফ দ্য পিস। অনেক পুরনো পদ, এগুলোর প্রয়োগ আছে কিনা আমার এখন জানা নাই। তো আসেন প্রথমে দেখি মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস এটা এবার এসেছিল, তাই না? তাহলে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের বাসিন্দা এবং বিদেশি রাষ্ট্রের নাগরিক হতে পারবেন না এই রকম ব্যক্তিকে কি করবেন? জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করবেন, অর্থাৎ একজন শান্তিরক্ষী বিচারক হিসেবে কোনো এলাকার জন্য সরকার নিয়োগ দিতে পারবেন, এটা সরকারের ক্ষমতা। এটাকেই বলে মফস্বল এলাকা, যেহেতু কোনো সুনির্দিষ্ট এলাকা গেজেটে থাকবে এই জন্য এনাকে বলা হয় মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস। এবার আসেন পদাধিকার বলে, সুপ্রিম কোর্টে যে বিচারকগণ আছেন তাদের কি কম ক্ষমতা সম্পন্ন, তারা কম জ্ঞান সম্পন্ন? তারা সবচেয়ে জ্ঞানী ধরে নেওয়া হয় সুপ্রিম কোর্টের বিচারকগণ। তারা সমগ্র বাংলাদেশে অটোমেটিক তাদের পদের যে পদাধিকার বলে তারা জাস্টিস অফ দ্য পিস বলে গণ্য হবেন। যে কোনো এলাকায় যে কোনো ধরনের সিদ্ধান্ত তারা দিতে পারবেন, যেহেতু তারা সুপ্রিম কোর্টের বিচারক, অর্থাৎ তাদের চেয়ার বলেই তারা, ক্ষমতা বলেই তারা কি হবেন? জাস্টিস অফ দ্য পিস বলে গণ্য হবেন। আর যে ছোট যে এলাকা, জেলা এলাকা বা মেট্রো এলাকায় যে চিফ জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকলেন তারা, এবং দায়রা জজ, দুঃখিত আমি, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ, ঠিকই আছে, চিফ জুডিশিয়াল মানেই হলো মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট এবং দায়রা জজ এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ, তাদের যে এখতিয়ারাধীন এলাকা সুপ্রিম কোর্টের বিচারক সারা বাংলাদেশের জন্য তিনি জাস্টিস অফ দ্য পিস। আর মেট্রো এলাকা তার এখতিয়ারাধীন এলাকার জন্য তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার এলাকায় জাস্টিস অফ দ্য পিস। বুঝতে পারছি আমরা ঘটনাটা? পদাধিকার বলে এটাকে জাস্টিস অফ দ্য পিস বলে। এই পর্যন্তই থাকবে। আপনাদের পড়া কত পর্যন্ত ছিল? 25 পর্যন্ত না? আগামী ক্লাসে আবার আমরা 28 থেকে বাকি অংশটা দেখব। শোনেন, এগুলো এখন এই মুহূর্তে ধীরে ধীরে পড়ানোর সময় নেই। যারা আমার পুরনো ছাত্রছাত্রী আছে তাদের জন্য এগুলো পেইন হয়ে যাবে, বলবে যে স্যার সিআরপিসি ধরেই পড়ে আছে, পড়া তো এগিয়ে নিতে হবে। সিআরপিসি এখন নিতে চাইলে আপনাদেরকে কি করতে হবে? পেনাল কোড নিয়ে তারপরে আপনাদেরকে সিআরপিসি নিতে হবে। বুঝতে পারছেন? যারা সিআরপিসি ক্লাস করতে চাইবেন শেষের অংশটুকু আমরা সিআরপিসি রাখবো আগামী দিন থেকে, তাহলে আমাদের পেনাল কোডের ধারাবাহিকতাটা ঠিক থাকবে। কারণ এটা তো আপনাদের এক্সট্রা ক্লাস, তাই না? ধরেন সিআরপিসি তো ওইভাবে পড়ানোর আর কোনো সুযোগ নাই, যেহেতু পড়িয়ে ফেলছি একবার। তারপর আপনারা লম্বা রেকর্ডিং পাবেন, একদম 2টো বা 3টা ক্লাসে সিআরপিসি, এরকম 3টা ক্লাসে পেনাল কোড। আচ্ছা, এই পর্যন্তই ছিল সিআরপিসির পড়া, ঠিক আছে? আশা করি আপনারা রেকর্ডিংটা আরেকবার শুনে নিলে বুঝতে পারবেন। একদিনে ম্যাজিস্ট্রেট গুলো বুঝতে যারা প্রথম নিলেন অনেক কষ্ট হবে, কিন্তু নিতে হবে। এগুলো থেকে এমসিকিউ দিবে, যেহেতু গতবার এসেছে জাস্টিস অফ দ্য পিস থেকে, এবার যে দিবে না কোনো গ্যারান্টি আছে বলেন? ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। আমরা এখন একটু পেনাল কোডে ঢুকবো। সিআরপিসি সবাই বন্ধ করেন, আমরা পেনাল কোডের ক্লাসে যাব। আচ্ছা, আমরা পেনাল কোডের ধারাবাহিক ক্লাসে যাব, তার আগে আপনাদের পুরোনো পড়াগুলো দেখে নিই। 1 থেকে 52 ক র্যান্ডম প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন কে? হাত তোলেন। বুঝতে পারছেন আমার কথা? আমি যে জায়গা থেকে 1 থেকে 52 ক, এইটুকুর বাইরে আমি যাব না। সামনে আসতে হবে, সামনে। চুরি করো কিনা এটা দেখতে হবে না। 1 থেকে 52 ক পর্যন্ত জিজ্ঞাসা করব আমি প্রশ্ন, উত্তর দিতে পারবেন কে? রোজিনাপু, রোজিনাপু পারবেন না? রোজিনাপু? আচ্ছা, বাদল পারবা, ঠিক আছে, তোমাকে মাইক্রোফোন খুলে দিছি, দেখো, টাচ দাও। শুনতে জি পাচ্ছ? স্যার বলেন। আলিয়া কোথাও পারবে? আচ্ছা ওকে, আমি পড়া ধরবো, যারা যারা পারবে তাদেরকে পড়া ধরবো, যারা পারবে না তারা সারা জীবন এভাবে না পারাই থাকুক, আমরাই পেরে যাবো ইনশাল্লাহ। যারা এখন পারবে তারা তখনও পারবে। ওকে, ঠিক আছে। বাদল তুমি বলো, প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, উত্তর বলো। বইটই আছে নাকি আবার সামনে? আরে আল্লাহ রে আল্লাহ, ভিডিও। বলো। স্ত্রী, কেরানি বা ভৃত্যের সম্পত্তি কার কার সম্পত্তি বলে গণ্য হবে? স্ত্রী, কেরানি বা ভৃত্যের সম্পত্তি কার সম্পত্তি বলে গণ্য হবে? কত ধারা? এটা তো 27 ধারা। এটা তো 27 দণ্ডবিধি ধারা। 27 ধারা। আচ্ছা, তোমার বউয়ের নিকটে, আমার ভাবির নিকটে যে সম্পদ আছে এই সম্পদ কার বলো? ওটা বইয়ের কাছে থাক আর কেরানির কাছে থাক আর যার কাছে থাক না কেন, ওই সম্পত্তি আমার আছে বলে গণ্য হবে, ওই সম্পত্তি আমারই। আর তার মানে তারা হলো শুধুমাত্র, কোনো তারা
ওই যে আধিপত্যের ভার পড়ছি না আমরা, তারা দায়িত্বপ্রাপ্ত শুধু দায়িত্বপ্রাপ্ত স্ত্রী, কেরানি বা ভৃত্য যেই হোক না কেন, সে কি হবে? দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবে, অর্থাৎ ওই সম্পত্তি কিন্তু তার সম্পত্তি নয়। হ্যাঁ, একান্তই তার নিজের যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু মনে করেন অন্য কারো সম্পত্তি, স্বামীর সম্পত্তি যদি স্ত্রীর কাছে থাকে, এটা কিন্তু গচ্ছিত, তাই না? এটা কিন্তু গচ্ছিত সম্পত্তি। এটাই 27 ধারা আপনাকে বুঝিয়েছে। আর এটাই পরে গিয়ে চুরি দেখিয়েছে তারা, যে স্ত্রী যদি স্বামীর অনুমতি ব্যতিরেকে স্বামীর পকেট থেকে টাকা সরিয়ে ফেলে, তাহলে সেটা কি হয়ে যাবে? চুরি হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন। অসাধুভাবে, শুধু ধারাগুলো বলো, অসাধুভাবে। কিরে, মাইক্রোফোন বন্ধ করে দিছো কেন? মাইক্রোফোন খুলে রাখো। হ্যাঁ বন্ধুগণ। অসাধুভাবে। 24। সরকার। 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 17। 17। 17। 21-এ কি আছে বলো, 21। এবার আমি ও ডিজিট গুলো বলবো, তুমি সরকারি এবার ইয়া বলো, কর্মচারী। আমি অঙ্ক বলি, ধারা বলি, তুমি কোন ধারায় কি সরকারি আছে বলো। কর্মচারী। 21। সরকারি সরকারি কর্মচারী। 23। অবৈধ লাভ। 22। অস্থাবর সম্পত্তি। 19। অস্থাবর। 1910। দলিল। 28 দলিল। হ্যাঁ। হইল নাকি? 28 নকল, 29 দলিল। সরি সরি সরি, 29 দলিল, সরি। একই অভিপ্রায় পূরণ কল্পে কৃতকার্য। এটা 34। 39। না না, তাহলে ওটা আমি পড়িনি। আমি তো ওই তোমার 37 36 এগুলো পড়ি নাই। 39 স্বেচ্ছাকৃত ভাবে। আমি যেটা পড়াবো সেটাই পড়তে হবে, এভাবে বললে হবে যে পড়ি নাই? স্বেচ্ছাকৃত ভাবে। বিশেষ আইন। আমি যেগুলো পড়ি নাই তাহলে এটা আমি বিশেষ পারবো না। আইন 41। কি পড়ছো তুমি? তুমি তো পড়ছো লিঙ্গ বচন, এগুলো লাগবে নাকি? যেটা লাগবে সেটা পড়ো নাই, আকামেরটা পড়ে রাখছো। আচ্ছা, আশ্রয় দান বলো, আশ্রয় দান। বানর কথা, আশ্রয় দান। শপথ। শপথ, এটা 51। 51-তে হলফ বা শপথ। বিচারালয়। বিচারালয়। 1910। 20 বিচারালয়। একবার ব্যাখ্যাত উক্তির তাৎপর্য সমগ্র দণ্ডবিধিতে একই অর্থ বহন করবে। পড়ছিলা এরকম কথা? পড়ো নাই? না পড়ো নাই? রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রীয় কর্মচারী। 14। ঠিক আছে, ও তুমি মাইক্রোফোন হ্যাঁ মিউট হ্যাঁ, করে রাষ্ট্রীয় ফেলো। কর্মচারী। না, ঠিক আছে তো, এত কনফিউশন হলে হবে? লিয়াকত ভাইয়া, আপনাকে এক্সেস দিছি, টাচ দেন। স্যার, রাষ্ট্রের কর্মচারী। 14। জজ। 19। ব্যক্তি। ব্যক্তি। 11। 12। ব্যক্তি না পড়লেও চলবে, সমস্যা নেই। 11, 11। 12-তে জনগণ, 11-তে ব্যক্তি। ব্যক্তি। 52 ক। 52 আশ্রয় দান। 22। 22 অস্থাবর সম্পত্তি। এই অসাধুভাবে। আহ, অসাধুভাবে, অসাধুভাবে। অসাধুভাবে কত ধারা? 22-এ 22। অস্থাবর সম্পত্তি, ঠিক 22 আছে দ্বারা। তো। অসাধুভাবে কি? ঠিক অসাধুভাবে আছে, 24। 24। 24। 24। 24। 24। স্যার, নকলকরণ। নকল। 28। মূল্যবান জামানত। 30। উইল। 31। 34-এ কি আছে? এম, যৌথ মানে অভিপ্রায় প্রয়োগ করা। একই অভিপ্রায় বা যৌথ অভিপ্রায়, ঠিক আছে। 23। অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। ধন্যবাদ, আপনি মাইক্রোফোন বন্ধ করে ফেলেন। আর কেউ চ্যালেঞ্জ দিবে? আর কেউ? আব্দুল সালাম ভাইয়া কোথায়? আব্দুল সালাম ভাইয়া কি ক্লাসে আসছেন? মাইক্রোফোন খোলেন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন। মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের প্রস্তুতি নিয়ে চুরি। 382। মাশাআল্লাহ। ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি করা। 296। খুনের উদ্যোগ গ্রহণ করা। খুনের 307। উদ্যোগ। খুনের উদ্যোগ 307। বাংলা বুঝি না, ইংরেজি হলে দ্রুত ধরে ফেলতে পারি। আচ্ছা, মারামারি। 159। 159 মারামারি। 160-এ মারামারি শাস্তি। বেআইনি সমাবেশ। 141। 43 শাস্তি। মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা। 148। শুধু দাঙ্গা। 146। বেআইনি সমাবেশের জন্য লোক ভাড়া করা। আমার মেয়েরা কথা বলে না কিন্তু সব উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ। 152। সমন জারি এড়ানোর উদ্দেশ্যে আত্মগোপনকরণ। 173। তানিয়া, ধন্যবাদ তোমাকে। সাহায্য দানের জন্য বাধ্য হওয়া সত্ত্বেও হইল নাকি 173। সমন জারি এড়ানোর জন্য আত্মগোপন বলেছিলাম, আত্মগোপন। কত বলছেন? 173 বলছেন, তাহলে ভুল হয়েছে, 172 হবে। তাহলে 172 ছিল উত্তর। আর যদি প্রকাশনায় বাধা দেয় তখন হবে 173। সরকারি কর্মচারী ডাকলো, আমি গেলাম না। ডাকলেন গেলেন। সরকারি কর্মচারীর আদেশের আজ্ঞা অনুযায়ী হাজির না হওয়া 174। 179। না ভাইয়া, 174। প্রশ্ন 179 জবাব কেন? না। 179 হলো আপনি প্রশ্নের জবাব দিতে জি। চাইলেন না, এখানে 179। আচ্ছা, সাহায্য করার জন্য বাধ্য ব্যক্তি কর্তৃক সাহায্য করলো না, সে সাহায্য করার জন্য বাধ্য ছিল কিন্তু সাহায্য করলো না। 187। 42 ধারা। 187। মেয়েরা আগে আগে লিখে দিচ্ছে, ওনারা নকল পাচ্ছে কিনা এটাও তো বোঝা যাচ্ছে না। যাবজ্জীবন কারাদণ্ডে নকল দণ্ডিত লাগবে না করবে না। বলে মিথ্যা সাক্ষ্য দান। আপনি ওইদিকে তাকায়েন না, আপনি আমার সঙ্গে উত্তর দেন। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে বলে মিথ্যা সাক্ষ্য দান। 195। নরহত্যার উদ্যোগ গ্রহণ করা। 308। সুন্দর। অবৈধ বাধা। 339। অবৈধ অবরোধ। 340। অপরাধমূলক বল প্রয়োগ। 350। বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য সাধারণ আঘাত। 27, 29। 27 গুরুতর আঘাত হলে 29, সাধারণ আঘাত হলো 27, গুরুতর আঘাত। আঘাতের চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ, এখানে হেলাফেলা করলে হবে না। আঘাতের চ্যাপ্টারটা ভালোভাবে পড়তেই হবে। এসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ উপড়িয়ে ফেলা। 326 ক। পিতামাতা কর্তৃক 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ করা। 317। 317। স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত মারাত্মক অস্ত্রের সাহায্যে দণ্ড। দ্বন্দ্ব 326। 326 মারাত্মক অস্ত্র। আঘাত মারাত্মক, অস্ত্র মারাত্মক। হুম। প্রতারণা। 415। 415 প্রতারণামূলক ভাবে। 25 প্রতারণামূলক ভাবে। 25 প্রতারণামূলক ভাবে। বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য ক্ষতির ভীতি প্রদর্শন। ক্ষতির ভীতি দেখাইছেন, বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য ক্ষতির ভীতি প্রদর্শন। কত? 85। 84-তে শুধু বলপূর্বক গ্রহণের দণ্ড, 85-তে হলো ক্ষতির ভীতি প্রদর্শন। এগুলো পড়তে হবে কিন্তু। আচ্ছা, বলপূর্বক গ্রহণ হয়ে যায় কোন কোন ধারায়? জোড়া যে ধারাগুলো সেগুলা। আপনি কি মিউট করে ফেলছেন নাকি? জোড়া ধারাগুলোতে 84, 86, 88 এগুলোতে গ্রহণ হয়ে যায়। আর শুধু ভয় দেখায় কোনগুলা? 85, 87, 89, তাই না? দস্যুতা বলেন, দস্যুতা। রোজিনা আপু, আপনাকে ধন্যবাদ। দস্যুতা 390। দস্যুতা 390।
মারাত্মক অস্ত্রশস্ত্রে ও সজ্জিত হয়ে 92 ডাকাতি শাস্তি করার উদ্যোগ, মারাত্মক 398 অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্যোগ গ্রহণ করা 398। সুন্দর। দস্যুতার শাস্তি 392 ঠিক 94 আছে তো, 97 98 392 97 দেওয়া যায় যদি মারাত্মক অস্ত্রশস্ত্র থাকে। আচ্ছা, এরপরে দস্যুতার উদ্যোগ গ্রহণ করা বা চেষ্টা করা 393 393, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ধারা, তাই না? জি বাসগৃহ স্যার থেকে বা আবদ্ধ স্থান থেকে চুরি 380 380, আর যদি খোলা স্থান থেকে চুরি হয় 379 অস্বাভাবিক অপরাধ শহীদ 377 377, আক্রমণ 351 নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাত 313 313, মারা গেলে 12 12 314। 12 জি স্যার গর্ভপাতে এমনিতেই গর্ভপাতই হলো 312, সকল গর্ভপাতের দণ্ড 312। সম্মতি ব্যতি রেখে হয়ে গেলে তখন দণ্ড যাবে 313। এটাই যদি নারী মারা যায় তখন যাবে 314। এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার এগুলো প্যাচ লাগবে না। আত্মহত্যার উদ্যোগ গ্রহণ করলেন, বেঁচে গেলেন, দণ্ড 309 309। বেপরোয়া ভাবে গাড়ি ঘোড়া চালিয়ে মৃত্যু ঘটিয়ে ফেললেন, গাড়ি ঘোড়া চালিয়ে, কথা খেয়াল করেন, 304 খ 304-এর খ। আর বেপরোয়া ভাবে গাড়ি ঘোড়া চালিয়ে আঘাত দিয়ে ফেললেন, আঘাত, গুরুতর আঘাত 338 ক বাহ, মাশাআল্লাহ, পড়া তো অনেক ভালো হয়েছে। আর 338-এর ক, আর গুরুতর আঘাত সড়ক পরিবহন আইনের 98 105 মামলা দেওয়া 105। আচ্ছা দেখেন তাহলে, দেখছেন আল্লাহর রহম, সে খুবই পড়ালেখায় ভালো কিন্তু তার লেখাগুলো একটু খারাপ, তো সেই জন্য কোনোভাবেই সে এগিয়ে যেতে পারছে না। কিন্তু তাকে এত করে লিখতে বলি কিন্তু সে তো লেখে না, সে শুধু পড়ে। এরকম হতে হবে। এই যে ওনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করলাম সবগুলো পারছেন, এরকম কে কে ছিলেন একটু লেখেন দেখি, মেসেজ লেখেন। মোটামুটি রোজিনা আপু, ইয়াসমিন আপু, সাদেকা আপু, আমি তাদের, তানিয়া, তাদের মেসেজ দেখেছি, তারা সুন্দর সবগুলোরই উত্তর মোটামুটি দিয়েছে। আপনারা মনে মনে যারা উত্তর দিতে পারেননি, হ্যাঁ রোজিনা আপু, আপনারও প্রিপারেশন অনেক ভালো, বোঝা যায় তো, ক্লাসে বোঝা যায়। যারা উত্তরগুলো পারেননি তারা চেষ্টা করবেন আগামী ক্লাসে এভাবেই উত্তর দেওয়ার। ওনাকে আমি সব পড়া ধরি কেন, ওনার মোটামুটি ভালো বেস তৈরি হয়ে গেছে একদম, সমস্যা নাই, শুধু লেখাগুলা গুছাতে পারে না বেচারা। আপনি একটু বেশি বেশি লেখেন, আপনার প্রতি অনেক অনুরোধ থাকলো, আপনি একটু বেশি বেশি লেখেন, আপনি ভালো করবেন, আমার বিশ্বাস অনেক ভালো করবেন, শুধু জি যদি স্যার আপনি দোয়া মনোযোগ করবেন দিয়ে স্যার লেখেন। আপনি লিখতে চান না, আপনি কয়েকদিন একটু বাংলা খাতায় প্র্যাকটিস করেন, বাংলা খাতায় লেখাটা প্র্যাকটিস করেন, বাংলা খাতায় লিখে দেন 2 মাস, তারপরে আবার আপনি সাদা খাতায় লিখবেন। কিন্তু লেখা, প্রতিদিন লেখা লিখতে হবে ভাইয়া, লেখা না লিখলে কোনো ইয়া নাই, তখন আমি আমি জানি না তাহলে কি হবে। বুঝতে পারছেন, লিখতেই হবে, লেখার কোনো বিকল্প নেই। আচ্ছা, আজকে আমরা, আর কেউ উত্তর দিবে, আর কেউ উত্তর দিতে চায়? আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে যাব, উত্তর দিতে চাইলে মেসেজ দেন, আমি তাকে মাইক্রোফোনের এক্সেস দিচ্ছি। ভয় পায়, অনেকে পারে কিন্তু ভয় পায়, সমস্যা নেই, আপনি নিজে নিজে পারেন এইটুকু, আপনি স্যাটিসফাইড তো যে আমি পারি বা পাচ্ছি প্রশ্নগুলো? আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো দরকার নেই। অনেক ছাত্র আছে যারা এই বকাবকি করি তো ঠিকই, কিন্তু অনেকেই আছে যারা ক্লাসে চুপ থাকে কিন্তু তারাই পরীক্ষা শেষে ভালো করে। এটাও একটা অনেক বড় ব্যাপার, তাই না? তারা চুপি চুপি পড়ে, অনেকেই ফেস করতে একটু লজ্জা পায় কিন্তু তার কিন্তু পড়ে, তাই বলে যে তারা পারে না এমনটা নয়। তো আপনি যদি সেরকম হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। আসেন আমরা আমাদের ক্লাসে যাব, অনিষ্ট পড়বো আমরা। অনিষ্ট বা ক্ষতি আমরা পড়েছিলাম, 44 ধারায় ক্ষতি কাকে বলে সংজ্ঞা আমরা অলরেডি পড়ে পড়ে আসছি। কোন ব্যক্তির দেহ, মন, সুনাম, সম্পত্তির ক্ষতিকে ক্ষতি বলে, তাই না? এখানে একটু পার্থক্য আছে, 44 ধারায় যে ক্ষতিটা হলো সেটার সঙ্গে এটার পার্থক্য আছে। এখানে সম্পত্তির যে অনিষ্ট সাধন, এই বিষয়টা এখানে অনিষ্ট বলে গণ্য হয়েছে। তাহলে ক্ষতি জিনিসটা আলাদা জিনিস। 44 ধারাটা কেন টেনে আনলাম বলি, 44 ক্ষতি পড়বেন যখন, তখন আবার ভাববেন না যে অনিষ্ট মানে ক্ষতি। আপনি যদি গুগলে সার্চ করেন সমার্থক শব্দ হিসেবে কিন্তু অনিষ্ট শব্দ পেয়ে যেতে পারেন। ক্ষতিও যে ক্ষতি করাও যে কথা, অনিষ্ট করাও সে কথা। কিন্তু কেন দুটো আলাদা ধারা দেওয়া হয়েছে, কেন এভাবে লেখা হয়েছে অনিষ্ট, ওখানে লেখা হয়েছে ক্ষতি? ওখানে 44 ধারায় যে ক্ষতির কথা বলা হয়েছে সেটা হলো দেহ, মন, সুনাম, সম্পত্তি, সকল ধরনের ক্ষতি ওখানে বোঝানো হয়েছে। আর এখানে 425 ধারা মূলত
মূলত কি বোঝানো হয়েছে? সম্পদের ক্ষতি বা সম্পত্তির ক্ষতি। কোনো ব্যক্তি, একটু পড়ি দেখেন, কোনো ব্যক্তি সে যদি জনসাধারণ অথবা ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বিশেষ, আমার পাশেই বসবাস করে আরেকজন, তার ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি জনসাধারণ অথবা কোনো ব্যক্তির অবৈধ লোকসান বা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে অভিপ্রায়ে ক্ষতি সাধন হতে পারে, সেটা জানার পরেও যদি কোনো সম্পত্তি নষ্ট করে অথবা ওই সম্পত্তির ব্যবহার, কার্যকারিতা, উপযোগিতা এমন ভাবে নষ্ট করে যে সেটা আগের মতো আর ব্যবহার করা যায় না। একটা পানি, কিরকম একটা আবদ্ধ জলাশয়ের পানি যেটা সবাই ব্যবহার করতো, জনকল্যাণার্থে ব্যবহৃত হতো, এই পানিটাই আপনি কি করলেন, এমন ভাবে পানিটার কার্যকারিতা নষ্ট করলেন, সেখানে আর ধরেন যে কাজে ব্যবহার হচ্ছিল সেই কাজে আর ব্যবহার করা যায় না। তখন সেটা কি হয়ে গেল? অনিষ্ট সাধন হয়ে গেল, তাই না? বুঝছে নাকি অনিষ্ট সাধন? আপনারা যখন পড়েন তখন কি খেয়াল করেন না আমি কি জিজ্ঞাসা করি না করি? সরকারি জলধারের জল নষ্ট করা কত ধারা মোতাবেক গণ উপদ্রব বলে গণ্য হবে? এগুলো পড়ার সময় খেয়াল করতে হবে। অর্থাৎ সবকিছুই যে আপনি এরকম নষ্ট হলেই যে সরাসরি আপনি অনিষ্টে নিয়ে আসবেন এরকম না। যখন পাবলিকলি হবে অপরাধটা তখন এটা গণউপদ্রবে চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে যখন অনেকগুলো লোকের স্বার্থ জড়িত থাকবে, জনসাধারণের স্বার্থে, হ্যাঁ ব্যক্তিগতভাবে উপদ্রব হতে পারে, তো সেটা কিন্তু গণ উপদ্রব না, সেটা ব্যক্তিগত উপদ্রব। তাহলে আসেন, যদি ওইভাবে জনসাধারণের স্বার্থ জুড়ে আছে এরকম কোনো কিছু নষ্ট করে ফেলে তখন কিন্তু গণউপদ্রবে চলে যায়, তাই না? আমরা কি পড়ছিলাম? অনিষ্ট পড়ছিলাম। অর্থাৎ কোনো সম্পত্তির মূল্য বা উপযোগিতা হ্রাস, যে কোনো ব্যক্তি বিশেষের সম্পত্তির মূল্য বা উপযোগিতা নষ্ট হলো, হ্রাস পেলো, ক্ষতিগ্রস্ত হলো, ক্ষতিকর ভাবে আক্রান্ত হলো, তখন আপনি কি করলেন? অনিষ্ট করেছেন বলে গণ্য হবেন। বুঝতে পারলাম অনিষ্ট কি জিনিস, গণউপদ্রব কি জিনিস, ক্ষতি কি জিনিস? বুঝলাম না জিনিসগুলো? পরিষ্কার হয়নি? একটু মেসেজ দেন। নাকি কিছুই বুঝলেন না? আচ্ছা, পড়া বোঝা গেলে রেসপন্স করতে হবে তো, পরের ধারায় যাব না? অনেকগুলো পড়া আছে আজকে আমাদের। আসেন তাহলে কি পড়লাম আমরা? 425 ধারায় অনিষ্ট কোন ব্যক্তি জনসাধারণের হতে পারে এবং ব্যক্তি বিশেষের হতে পারে অবৈধ লোকসান বা ক্ষতি করার উদ্দেশ্যে। তাই বলে জনসাধারণের হলে যে অনিষ্ট হবে না এমন না, জনসাধারণেরও হতে পারে, তবে আপনাকে দেখতে হবে যে সেটা উপদ্রবে যায় কিনা বা ওই ঘটনাটা উপদ্রবের সাথে জড়িত কিনা। সম্পদের ক্ষতি সাধন ভিন্ন জিনিস, গণ উপদ্রব সৃষ্টি করা কিন্তু ভিন্ন জিনিস। পার্থক্য আছে। রোগের সংক্রমণ বিস্তার, পানি দূষণ, আবহাওয়াকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা, তাই না? উপদ্রবের বিষয়গুলো স্পেসিফিক, যে এই কাজগুলো করলে সেটা উপদ্রবে চলে যাবে। আর অনিষ্ট কখন? যখন আপনি সম্পদের ক্ষতি সাধন করলেন তখন সেটা হয়ে যাবে অনিষ্ট। এই যে আপনি সম্পত্তির বিনষ্ট সাধন করলেন, উপযোগিতা হ্রাস পেলো, এটা হবে অনিষ্ট। ঠিক আছে, আসেন একটু দেখি কি কি উদাহরণ দেয়া আছে। অনেকগুলো উদাহরণ। জয়ের প্রতি অবৈধ লোকসান করার অভিপ্রায়ে জয়ের মালিকানাধীন একটি মূল্যবান জামানত পুড়িয়ে ফেলে, তাহলে সে অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে। তাহলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যেই তার মূল্যবান জামানত পুড়িয়ে ফেললো কৌশলে, তাহলে সে কি করলো? আরেকজনের অনিষ্ট সাধন করলো, তাই না? এরপরে আসেন দেখি পরের উদাহরণটা। জয়ের প্রতি অবৈধ ক্ষতি সাধনের অভিপ্রায়ে জয়ের মালিকানাধীন একটি বরফখানার পানি প্রবেশ করালো। মনে করেন আমি একজন মাছ ব্যবসায়ী, আমার অনেক বড় বরফের স্তূপ, বরফের কারখানা, এখানে আপনি পানি প্রবেশ করালেন, পানি ঢুকিয়ে দিলেন, পানি পেলে বরফ কি আর বরফ থাকবে? বরফ কি হয়ে গেল? গলে গেল। তাহলে আপনি আমার কি করলেন? ক্ষতি সাধন করলেন না? মনে করেন আমি টনকে টন বরফ বিক্রি করি বা মাছ ব্যবসায়ীরা আমার কাছ থেকে এসে বরফ কিনে নিয়ে যায়, তো তাহলে আপনি পানি প্রবেশ করালেন, বরফগুলো গলে গেল, আলটিমেটলি কি করলেন? আপনি আমার ক্ষতি সাধন করলেন বা অনিষ্ট সাধন করলেন। তাহলে এটাই হলো অনিষ্ট। এই ধরনের ক্ষতিগুলো আর কি অনিষ্টের মধ্যে আসবে। এবার আসেন জয়ের প্রতি অবৈধ ক্ষতি সাধন করার অভিপ্রায় স্বেচ্ছাকৃতভাবে জয়ের মালিকানাধীন একটি আংটি নদীতে নিক্ষেপ করে। মনে করেন আপনার হাতের আংটি আমি বললাম যে দেখি একটু, এই বলে আমি নদীতে ফেলে দিলাম, আমি কি করলাম? আপনার একটা অনিষ্ট সাধন করলাম। আচ্ছা, এরপরে আসেন, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলি সবাইকে, যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এখান থেকে, সেটা হলো নিজের ক্ষতি করে কিভাবে অনিষ্ট সাধন করা যায়।
আমার ক্ষতি সাধন করলাম কিন্তু আপনার অনিষ্ট সাধন করলাম, কিভাবে হয় এটা? আসেন একটু দেখবো। নিজের ক্ষতি করিয়া অনিষ্ট সাধন। দেখেন যাদের ভাষ্য বই আছে একটু কাইন্ডলি দেখেন 683 পাতার একদম শেষের দিকে, নিজের সম্পত্তি নষ্ট করে অপরের ক্ষতি কখন সাধন করা যায়। ক্লাসে লোক হচ্ছে 44-45 জন, এদিকে এসো না। তারা 22 জন লোক মাত্র ক্লাসে কেন অ্যাটেন্ড করে? তাদের খোঁজ খবর নেওয়া একটু। তারা এত দুষ্ট কেন? পড়ালেখা করতেছে না, পরীক্ষা ফেল করবে। বুঝতে পারবে, পরীক্ষা ফেল করবে আর বলবে আমি রেবেকা স্যারের কাছে 1 বছর ধরে পড়াশোনা করে আমি ফেল করেছি। তাদেরকে আমি পরিচয় দেব না যে তারা আমার ছাত্র। তারা এতটা দুষ্ট, ক্লাসে আসে না ঠিক মতো। আচ্ছা, তাহলে নিজের সম্পত্তি নষ্ট করে অপরের অনিষ্ট কিভাবে সাধন হয়? একটু প্রশ্ন আসতেছে না মাথায়? কিভাবে আবার এটা সম্ভব হলো নিজের সম্পত্তি নষ্ট করে আরেকজনের ক্ষতি সাধন? একটু ভালোভাবে চিন্তা করেন। দেখেন, মনে করেন আমি একটা মোটরসাইকেল কিনলাম, হ্যাঁ। এই মোটরসাইকেলের উপরে আমি ইন্স্যুরেন্স করলাম। লাইফ মোটরসাইকেলের ওই যে বীমা করে যেটাকে বলে লাইফ ইন্স্যুরেন্স, না মোটরসাইকেলের তো লাইফ নাই, হ্যাঁ। তো এই যে বীমা করলাম, এই বীমার টাকা পাওয়ার জন্য আমার মোটরসাইকেল আমি নিজেই ক্ষতি সাধন করলাম। তখন কি হলো? আমার সম্পত্তি নষ্ট হলো ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্য কি থাকলো? অপরের অনিষ্ট সাধন। এরকম 3টা উদাহরণ আছে। কয়টা উদাহরণ? 3টা উদাহরণ আছে এখানে দেখেন। গ, ঘ, উ। যদিও গ গ লেখা আছে, গ, ঘ, উ হবে। দেখেন খটা একটু পড়ি। ক, তার নিকট থেকে জয়ের প্রাপ্য রেবেকা তার নিকট থেকে রিফাতের প্রাপ্য একটি দেনা মেটানোর উদ্দেশ্যে তার মালপত্র ক্রোক আসন্ন জেনে তাহলে রিফাতকে কি করলো? ঋণ উসুল পাওয়ার ব্যাপারে বাধা প্রদান করলো। বাধা প্রদান করার জন্য ক্ষতি সাধনের অভিপ্রায় মালপত্রগুলো বিনষ্ট করে ফেললো, নষ্ট করে ফেললো। তাহলে ক, অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে। একটা সম্পদ সরকার নিয়ে নিবে, আপনি জানেন, ক্রোক করবেন, অথচ আপনি জেনে শুনেও কি করলেন? সে যাতে তার ঋণের উসুলটা পায় এই জন্য বাধা দেওয়ার জন্য সে কি করলো? যে আমি তো তোমার কাছে ঋণ ফেরত পাবো, তুমি তো আমাকে টাকা দিলা না, তাহলে তোমার সম্পত্তির আমি ক্ষতি সাধন করে ফেললাম। তাহলে সব আলটিমেটলি কি এই সম্পত্তিটা ক্রোক হতো, তাই না? তার মালপত্রের ক্রোক আসন্ন, এটা জানার পরেও সে কি করলো? তার ঋণটা উসুল পাওয়ার ব্যাপারে যাতে বাধা প্রদান করে এই জন্য সে তার ক্ষতি সাধনের অভিপ্রায় তার মালপত্রগুলো নষ্ট করে ফেললো। এভাবেও কি করা যায়? নিজের অনিষ্ট সাধন করে আরেকজনের ক্ষতি সাধন করা যায়। বুঝতেছেন ঘটনা? বোঝেননি? রিফাত আমার মধ্যে আর রিফাতের মধ্যে একটা মামলা হলো। রিফাত আমার কাছ থেকে কি পায়? টাকা পায়, ধরে নেন টাকা পায়। তো এই মামলায় আমি জয়লাভ করলাম। রিফাত কোনোভাবেই টাকা দিচ্ছে না। সরকার এসে রিফাতের কি করলো? সম্পত্তিগুলো ক্রোক করতে চাইলো। রিফাত তখন এগুলো নষ্ট করে ফেললো। তাহলে কি সে যাতে এটা ফেরত না পাই এই জন্য কি করলো? নিজের সম্পত্তির অনিষ্ট সাধন করলো। এবার বুঝতে পেরেছি? আচ্ছা, পরের উদাহরণে যাব, যেটা আমি একটু আগে উদাহরণ দিলাম। কয়েকটি জাহাজের বীমা করার পর বীমাকারীদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে, উদাহরণগুলো কেন পড়ি? কারণ দিলে আপনাদের উদাহরণের ভেতর থেকে একটা বইয়ের ভেতর থেকে একটা উদাহরণ দিয়ে ফেললো, তখন আপনি একটু হলেও আপনার মনে পড়বে যে স্যার এই উদাহরণটা ক্লাসে এই ধারার সময় আলোচনা করেছিল, হ্যাঁ। এই জন্য উদাহরণগুলো পড়ি। একটি জাহাজের বীমা করার পর বীমাকারীদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে জাহাজটি নির্জন স্থানে পরিত্যাগ করে। তাহলে জাহাজ কোথায় পরিত্যাগ করালো? নির্জন স্থানে জাহাজ ফেলে রেখে আসছে যাতে বীমার টাকাটা পাওয়া যায়। জাহাজও আমার থাকলো, বীমার টাকাও আমার থাকলো। দেখছেন তাহলে কত দুষ্ট? তো এরকম করলে আপনি নিজের সম্পত্তির ক্ষতি সাধনের মাধ্যমে অপরের অনিষ্ট সাধন করা যায়। তাহলে এই প্রশ্নটা যদি আসে, নিজের সম্পত্তি নষ্ট করিয়া অপরের ক্ষতি করা যায়, ইহার আলোচনা করুন, বা অনিষ্ট সাধন কিভাবে করা যায় এই বিষয়টা ব্যাখ্যা করুন, তখন আপনি কিভাবে লিখবেন? প্রথমে একটু অনিষ্ট সম্পর্কে বলবেন, তারপরে আপনি লিখবেন এইভাবে একটা উদাহরণ দিয়ে উদাহরণটা ব্যাখ্যা দিবেন যে এই উদাহরণ থেকে আমরা দেখতে পাই অমুক ব্যক্তি সে নিজের সম্পদ ক্ষতি করে যাতে আরেকজন এটা নিতে না পারে এই জন্য, বা তার পাওনাটা সে ফেরত না পায়। আপনাকে ক্লাসে ওয়েলকাম। এই পাওনাটা যাতে ফেরত না পায় সেই জন্য কি করবে? নিজের অনিষ্ট সাধন করে অপরের ক্ষতি সাধন, মানে নিজের ক্ষতি সাধন করে অপরের অনিষ্ট সাধন করে, এভাবে করেছে বলে গণ্য হবে। একটা উদাহরণ দিয়ে ফেলবেন, বাস আপনার 1 পাতা ভরে গেল, আপনার লেখাও সুন্দর হলো, আপনার ব্যাখ্যাও হয়ে গেল। যদি এক্সাম্পল দিতে পারেন যেই প্রশ্নে নম্বর বেশি থাকবে, কিন্তু আপনি বর্ণনা লেখার পর আপনার নিজেই আপনি তৃপ্ত হচ্ছেন না, মনে হচ্ছে যে না আরো 2-1টা লাইন লিখলে ভালো হতো, ওইখানে একটা উদাহরণ দিয়ে ফেলবেন। তাই বলে প্রত্যেক প্রশ্নের লেজের সঙ্গে আবার উদাহরণ দিয়েন না। এত লেখার আপনি সময় পাবেন না পরীক্ষার হলে। বুঝতে পারছেন আমার কথা? আমি যেহেতু নিজে পরীক্ষা দিয়েছি আমি জানি সময় কত সংক্ষিপ্ত।
যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন তারা একটু টাইম পাবেন, কিন্তু যারা এএসআই পরীক্ষা দিবেন তারা মোটেও টাইম পাবেন না, তারা একদম নিঃশ্বাস বন্ধ করে লিখতে হবে। এই জন্য আপনাদের লেখার প্র্যাকটিস বেশি থাকতে হবে। পরের ধারায় যাব আমরা। দেখেন অনিষ্টের শাস্তি দেওয়া রয়েছে 426 ধারা। 25 ধারা ক্লিয়ার। অনিষ্ট জিনিসটা কি, কিভাবে অনিষ্ট সাধন হয়, কখন নিজের ক্ষতি সাধন করে অন্যের অনিষ্ট সাধন করা যায়, সব পরিষ্কার। আচ্ছা, 426 ধারায় আছে অনিষ্টের শাস্তি। এরপরের ধারাগুলো তো শুধু দণ্ডের ধারা। কোনো ব্যক্তি যদি জনসাধারণের অনিষ্ট করে বা অপর কোনো ব্যক্তির অনিষ্ট করে, তাহলে সে কি কত ধারা মোতাবেক দণ্ডিত হবে? 426 ধারা মোতাবেক দণ্ডিত হবে। এরপরে আসেন 427, 50 টাকা পরিমাণ সম্পত্তির ক্ষতি করিয়ে অনিষ্ট সাধন। তাহলে এই যে অনিষ্ট সাধন 50 টাকার সম্পত্তি, এখন কি আপনি 50 টাকা হিসাব করলে হবে? এই ধারাগুলো সংশোধন প্রয়োজন ছিল, কারণ টাকার যে মান, গুণগত মান কমে গেছে। অর্থাৎ আপনি আগে 50 টাকায় দেখা যেত কত কিছু কিনে ফেলতে, গরু গাধা ছাগল সব কিনে ফেলতে পারতেন, এখন কি সেই সুযোগ আছে? নাই। যাক, যেহেতু পেনাল কোড এভাবে দেয়া আছে, আমাদেরকে এভাবেই পড়তে হবে। 50 টাকা মূল্যের সমপরিমাণ ক্ষতি সাধন করে কারো অনিষ্ট সাধন। আপনি একজন ব্যক্তির এমন ক্ষতি সাধন করলেন যেটার বাজার মূল্য 50 টাকা, এরকম অনিষ্ট সাধন করলে আপনার দণ্ড 427 ধারা। এরপর আসেন 428 ধারা। 10 টাকা মূল্যের যে কোনো জন্তু হত্যা বা বিকলাঙ্গ করে অনিষ্ট সাধন। এইবার আসেন, আপনাকে দুটো জিনিস বুঝতে হবে, একটা হলো গবাদি পশু, একটা হলো জন্তু। তাহলে জন্তু কিন্তু আলাদা জিনিস, গবাদি পশু কিন্তু আলাদা জিনিস। গবাদি পশুর মধ্যে কি কি পড়ে দেখেন, গরু ছাগল ভেড়া। জন্তুর মধ্যে কি পড়ে? কুকুর থাকতে পারে, আপনার গৃহপালিত কুকুর থাকতে পারে, অন্য যে কোনো জন্তু থাকতে পারে, তাই না? খচ্চর মচ্চর এগুলো থাকলো। তাহলে জন্তু জিনিসটা আলাদা। জন্তু জানোয়ার এটা তো আমরা বুঝি, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, অন্য কোনো পেট এনিমেল থাকতে পারে আপনার, এটা হলো জন্তু। আর গবাদি পশু বলতে গরু ছাগল এগুলোকে, মহিষ গাধা এগুলোকে বোঝায়, যেটা আপনি বোঝাই যাচ্ছে যে কোনটা জন্তু আর কোনটা জীবজন্তুর মধ্যে একটা পড়ে, আর একটা হলো গবাদি পশুর মধ্যে পড়ে। এটা একটু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, দুই ধরনের কথা এখানে বলা আছে। তাহলে 428 ধারাটাতে বলা আছে 10 টাকা মূল্যের কোনো জন্তু। এখানে কিন্তু গবাদি পশুর কোনো কথা বলা নেই, এখানে জন্তু যদি আপনি নষ্ট করে ফেলেন, অনিষ্ট সাধন করেন, দণ্ড কত? 428। 427-এ কি ছিল? এখানে জন্তু হতে পারে, সম্পদও হতে পারে। মূল্য কতটা? 50 টাকা। 50 টাকা পরিমাণ মূল্যের ক্ষতি সাধন করে সম্পদ নষ্ট করে অনিষ্ট সাধন 427। জন্তুর ক্ষেত্রে কত? 10 টাকা পরিমাণ মূল্যের জন্তু হত্যা করে বা বিকলাঙ্গ করে যদি অনিষ্ট সাধন করেন 428। এগুলো ছিল কি কম দামি জন্তু। এবার আসেন একটু বেশি দামি জন্তুর দিকে যাই। যে কোনো মূল্যের গবাদি পশু। গরু একটা কিনেছেন কত টাকা দিয়ে? 200 টাকা দিয়ে একটা গরু কিনেছেন আপনি। আমরা 1898 সালে, 1860 সালে পড়ে আছি, তাই না? তাহলে 200 টাকা দিয়ে আপনি একটা গরু কিনেছেন ধরলাম। যে কোনো মূল্যের গরু 300 টাকা দিয়েও কিনতে পারেন, 400 টাকা দিয়ে। এই যে গবাদি পশুর ক্ষেত্রে মূল্য নির্ধারণ নাই, যে কোনো মূল্যের গবাদি পশু অথবা 50 টাকা মূল্যের জন্তু। এবার একটু জন্তুটার দাম বাড়ছে কিনা? এই জন্তু আপনি কত টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন? 50 টাকা বা 50 টাকার 50 টাকা বা 50 টাকার বেশি দাম দিয়ে আপনি নিয়ে এসেছেন। তখন এই জন্তু হত্যা করলো কোনো একজন ব্যক্তি, তার দণ্ড চলে যাবে 429 ধারায়। বুঝতে পারছি আমরা? 50 টাকা থেকে উপরে যেগুলোর দাম, যে জন্তুর দাম, সেই জন্তু হত্যা করে যদি কেউ অনিষ্ট সাধন করে 429। আর 428-এ কি বললাম? 10 টাকা থেকে তদূর্ধ্ব, মানে কতটুকু? 50 টাকা পর্যন্ত কিন্তু। তাহলে 10 টাকা থেকে 50 টাকা একটু বাম পাশে লিখে রাখতে পারেন আপনারা, যদিও এগুলো কম গুরুত্বপূর্ণ ধারা। তাহলে 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত যদি কোনো জন্তুর দাম হয়, এই জন্তু যদি কেউ নষ্ট করে, বিকলাঙ্গ করে, সেই ব্যক্তির দণ্ড যাবে 428 ধারা। আর যদি এই 50 টাকার বেশি দামি হয়ে যায় জন্তু, দণ্ড চলে যাবে 429। অথবা জন্তু হত্যা করে নাই, যে কোনো মূল্যের একটা গবাদি পশু, আপনার গরু ধরে নিয়ে গিয়ে বিকলাঙ্গ করে ফেলছে, তখন দণ্ড কত হবে? 429 ধারা। কিছু লোক আছে না, যে আপনার জমিতে একটু গরু গেল কি না গেল, আপনার সাথে শত্রুতা বশত এমন মার দিল, গরুর পা ভেঙে গেল, বিকলাঙ্গ করে ফেললো। এরকম অনেক লোক আছে দুষ্ট, তারা এই কাজগুলো করে। তো এরকম যদি কেউ অনিষ্ট সাধন করে ফেলে, তখন ওই ব্যক্তিদের দণ্ডের ব্যবস্থা আর কি 429 ধারা। যে কোনো মূল্যের গবাদি পশু, 50 টাকার বেশি মূল্যের, 50 টাকা থেকে তদূর্ধ্ব মূল্যের জন্তু হত্যা করে কি করা? অনিষ্ট সাধন করা 429। তাহলে আসেন একটু আমরা আরেকবার সিরিয়াল গুলো মিলাই। প্রথমে পড়লাম 425, অনিষ্ট কাকে বলে, অনিষ্টের সংজ্ঞা। 426, অনিষ্টের শাস্তি, যে কোনো ধরনের অনিষ্টের শাস্তি।
426। এরপরে আসেন, এটা যদি জন্তু হয় বা 50 টাকা পরিমাণের কোনো সম্পদ হয়, 50 টাকা বা 50 টাকা মূল্যের বেশি সম্পত্তির ক্ষতি সাধন করে অনিষ্ট সাধন, অর্থাৎ 50 টাকা যে ক্ষতিটা সাধন হয়েছে বা যে অনিষ্ট সাধন হয়েছে সেটার মূল্য 50 টাকা। তো আপনি এই মূল্য আবার জন্তুর সাথে গুলিয়ে ফেললে কিন্তু হবে না, জন্তুর ক্ষেত্রে আলাদা ধারা দেয়া আছে। হ্যাঁ, 50 টাকা থেকে তদূর্ধ্ব পরিমাণে জন্তু হত্যা করলে 429-এ চলে যাবে, 50 টাকার নিচে হলে 428। এলোমেলো লাগতেছে কি? আরেকবার একটু ক্লিয়ার করি। 425 অনিষ্টের সংজ্ঞা, 426 অনিষ্টের শাস্তি, 427 50 টাকা মূল্যের যে কোনো সম্পদ নষ্ট করে অনিষ্ট। 50 টাকা মূল্যের যে কোনো সম্পদ নষ্ট করে অনিষ্ট সাধন কত? 427 ধারা। এইটাই হলো 10 টাকা মূল্যের জন্তু হত্যা করে 10 টাকা থেকে 50 টাকা যে জন্তুটার মূল্য, সেটার অনিষ্ট সাধন করলে 428। আচ্ছা, এবার বলেন 50 টাকা মূল্যের জন্তু হত্যা করলে দণ্ড কত হবে? 428। এই জন্তু যদি 50 টাকার বেশি দাম হয় তখন দণ্ড কত হবে? 429। বুঝতে পারতেছি? 10 টাকা থেকে 50 টাকার জন্তু 428, 50 টাকার বেশি দামি জন্তু 429, গবাদি পশু যে কোনো মূল্য হোক সমস্যা নাই 429। এই পর্যন্ত ছিল জন্তু আর গবাদি পশু। এবার আসেন আমরা একটু ভিন্ন চ্যাপ্টারে যাব। তাহলে ধারা কয়টা? 428, 29, এই দুইটাই তো। একটু ভালোভাবে মাথায় নেন, হয়ে যাবে। 425 অনিষ্টের সংজ্ঞা, 26-এর শাস্তি, 427 50 টাকা মূল্যের ক্ষতি সাধন করে সম্পদের ক্ষতি সাধন করে অনিষ্ট সাধন। জন্তু হলে 10 টাকা থেকে 50 টাকা 428, যদি জন্তুর দাম 50 টাকার বেশি হয় 429, যে কোনো মূল্যের গবাদি পশু হলে 429। এইবার আসেন, কৃষি সেচ কাজের ক্ষতি সাধন করে অথবা পানির স্রোতের গতিপথ পরিবর্তন করে অনিষ্ট সাধন। কোনো একটা নদী বা নালা থেকে সিজন যখন হয়, বর্ষা সিজন, এই সময় পানি আসে আপনার জমিতে, অটোমেটিক পানি চলে আসে। এই পানির উপরে ডিপেন্ড করে আপনার যে কৃষি আবাদ, সেই ফসলটা নির্ভর করে। মনে করেন এরকম কিন্তু হয়, অনেকের জমি আছে নদীর পাশে বা চরাঞ্চলে, যে জমিগুলো দেখবেন বর্ষার সময় পানি সেচ নিতে হয় না, তাদের অটোমেটিক পানি দিয়ে কি হয়ে যায়, সুন্দর ওখানে ফসল উৎপাদন হয়। তো এরকম যে কোনো একটা পানির স্রোত, আপনি অন্যের জমিতে পানি স্রোত যাচ্ছে, আপনার জমি আপনি গতিপথ পরিবর্তন করে দিলেন, পাল্টে দিলেন জলের মুখটা, যে আরেক দিকে ঘুরিয়ে দিলেন যেন আমার জমিতেই শুধু পানি আসে। তো এরকম করে যদি অবৈধভাবে পানির গতিপথ পরিবর্তন করে কারো অনিষ্ট সাধন করেন, দণ্ড কত? 430। কৃষি সেচ কাজের বা পূর্ত কাজ বুঝি নাকি আমরা, গণপূর্ত যে কাজগুলো করে, সকলের উন্নয়ন কল্পে যে কাজগুলো হয়, এই ধরনের কাজ। অর্থাৎ মনে করেন একটা পুকুর থেকে বা একটা বিল থেকে, খাল থেকে অনেক গরু ছাগল এসে, গবাদি পশু সবাই এখানে গোসল করায় বা এখানে পানি খায়, এই পানিটা খায়, তখন আপনি কি করলেন, এটা গতিপথ পরিবর্তন করলেন, ক্ষতি সাধন করে ফেললেন, তখন দণ্ড চলে যাবে কিন্তু 430 ধারায়। অর্থাৎ কৃষি সেচ অথবা পূর্ত কাজের ক্ষতি সাধন করে অথবা পানির গতিপথ পরিবর্তন করে অনিষ্ট সাধন, কত ধারা? 430 ধারা। বুঝতে পারলাম এই ধারাটা? কৃষি সেচ কাজে বাধা সৃষ্টি করা অথবা পানির গতিপথ পরিবর্তন করার জন্য, গতিপথ পরিবর্তনের মাধ্যমে কারো অনিষ্ট সাধন করলেন, 430। এইবার আসেন, সরকারি রাস্তা, পুল, নদী, খাল, এগুলোর যদি ক্ষতি সাধন করলেন, ভেঙে দিলেন। এতটুকু বাঁশের একটা পুল ছিল নরবরে গ্রাম এলাকার মধ্যে, কোনো মতো মোটর সাইকেল পার হয়, 2-3টা বাঁশ খুলে ফেললেন, কি হলো? রাস্তা, পুল, নদী এগুলো নষ্ট করে ফেললেন, আপনি অনিষ্ট সাধন করে ফেললেন। একটু পড়ি দেখেন ভেতরে, আপনারা তো পড়বেন না, আমি একটু পড়ি। যে ব্যক্তি এইরূপ কোনো কাজ করে, যে কাজের দ্বারা সরকারি রাস্তা, নৌ চলাচলের জন্য, নদী বা নৌ চলাচলের জন্য প্রাকৃতিক বা কৃত্রিম খাল হয়েছে, কৃত্রিম খাল সবাই বানিয়েছে যাতে চলাচলের সুবিধা, কোনো সমস্যা নাই, এইরকম জায়গাগুলো অনতিক্রমণীয়, যেটা সহজে পার হওয়া যায় না, এরকম জায়গা বা যাতায়াত সম্পত্তি পরিবহনের জন্য কম নিরাপদ রূপে পরিণত করে এমন নড়বড়ে করলেন যে যেন এই পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ পড়ে যায়, এরকম যদি আপনি করেন তাহলে আপনি অনিষ্ট সাধন করেছেন, 5 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। কত ধারা? 431 ধারা। 30 থেকে আলাদা করে ফেলবো, 30 থেকে একটু আলাদা অংশে আমরা পড়বো। তাহলে কি 30-এ ছিল কি? কৃষি সেচ কাজের অথবা পূর্ত কাজের ক্ষতি সাধন করে বা পানির স্রোতের গতিপথ পরিবর্তনের মাধ্যমে অনিষ্ট সাধন।
বুঝতে পারছি? কৃষি সেচ কাজের ক্ষতি অথবা পানির গতিপথ পরিবর্তন করে অনিষ্ট সাধন 430। 431 সরকারি রাস্তা পুল নদী খাল, এভাবে পড়েন তাহলে মনে থাকবে। সরকারি রাস্তা পুল নদী খাল এগুলোর ক্ষতি সাধন করে অনিষ্ট সাধন 431। এবার আসেন 432, পয় প্রণালীতে প্লাবন সৃষ্টি করা। পয় প্রণালী বোঝেন নাকি? পয় প্রণালী ড্রেনেজ, ড্রেন আছে না? রাস্তা দিয়ে যখন হাঁটেন দুই ধারে ড্রেন দেখতে পান না? আমরা যে ফুটপাতের উপর দিয়ে হাঁটি, কিছুদিন আগে একজন মহিলা ফুটপাত দিয়ে হাঁটার সময় ওই যে ম্যানহোলের ভেতরে পড়ে গেছিল। আপনারা এই চাঞ্চল্যকর সংবাদটা দেখেছিলেন কিনা আমি জানি না, খুবই দুঃখজনক। একদিন পর সম্ভবত তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল মৃতদেহ। হাঁটার সময় একটু সবাই খেয়াল করে হাঁটবেন। আমরা কিন্তু ফুটপাতে যে হাঁটি, এটা একটা ড্রেন, এই ড্রেন লাইনের উপর দিয়ে কিন্তু আমরা হাঁটি। তো কোনো ব্যক্তি যদি এমন করে ক্ষতি সাধন করে যার ফলে এটা ফ্লো হয়ে গেল, ওভারফ্লো হয়ে গেল, এই পয় প্রণালীতে প্লাবন সৃষ্টি হলো অথবা প্রতিবন্ধকতা, যেভাবে পানি নিষ্কাশন হচ্ছিল এটা নিষ্কাশন হচ্ছে না, এই ধরনের যে জনসাধারণের স্বার্থে না এই কাজগুলো, এগুলোর যদি ক্ষতি সাধন করে, অনিষ্ট সাধন করে, ওই সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড 432। 30-এ সেচ কাজ, পানি স্রোতের গতিপথ পরিবর্তন। 31-এ রাস্তা নদী সরকারি রাস্তা পুল নদী খাল এগুলোর ক্ষতি সাধন। 32-এ নিষ্কাশন ব্যবস্থার ক্ষতি সাধন, পয় প্রণালীতে প্লাবন সৃষ্টি করা অথবা প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি করার মাধ্যমে অনিষ্ট সাধন। এরপরে আসেন 33, ওই যে সমুদ্র চিহ্ন বয়াবাতির চিহ্ন কোথায় পড়ে এসেছিলেন মনে আছে নাকি? বয়াবাতির চিহ্ন নষ্ট করে কি করা, উপদ্রবের অংশেও আপনারা পড়েছিলেন গতিপথ পরিবর্তন, অর্থাৎ কৃত্রিম বয়াবাতি প্রদর্শন করলে আপনি উপদ্রবের জন্য আপনার আলাদা দণ্ডের ব্যবস্থা রয়েছে। কত ধারা পড়ছি রে তানিয়া? কৃত্রিম বাতি নিদর্শন, বয়া প্রদর্শন, পেনাল কোডে 200। একটা লোকেরও মনে নাই পড়া? হয় নাই? হয়েছে নাকি? আরো দু একজন লেখেন। হয়েছে, দেখছেন? কনফিডেন্স যে স্যার হয়েছে এটাই। মাশাল্লাহ। এভাবে এমসিকিউ গুলো যখন দাগাবা এভাবে দাগাবা, দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। তাহলে আমি হয় নাই বলছি মানে হয় নাই কেন? পড়ছো তো তুমি, তাই না? অবশ্যই হয়েছে। তাহলে 281 দ্বারা কৃত্রিম বাতি নিদর্শন বয়া প্রদর্শন, ওটা হলো আপনি জাহাজকে ডাইভার্ট করার জন্য কৃত্রিম ভাবে বাতি নিদর্শন করলেন। আর এখানে বলা আছে কি, এগুলো অনিষ্ট সাধন করলেন, ক্ষতি করলেন, এই বাতিঘর বা সমুদ্র চিহ্নগুলো ধ্বংস করলেন, স্থানান্তরিত করলেন। কম কার্যকর। আগে আলোটা অনেক শাইনিং ছিল, ব্রাইটেনিং ছিল, অনেক দেখা যেত দূর থেকে ওই যে আলো, তার মানে আমার জাহাজ ঠিক দিকে যাচ্ছে। এখন ডিম 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 করে আলো জ্বলে, এরকম। বুঝতে পারছি ঘটনাগুলো? তাহলে এভাবে বাতিঘর বা সমুদ্র চিহ্ন ধ্বংস করা অপেক্ষাকৃত কম কার্যকর করা বা পরিণত কার্যক্ষমতা কমিয়ে অনিষ্ট সাধন করলে দণ্ড 433। 434, সীমানা নির্ধারক চিহ্ন নষ্ট করে ফেলা। আছে না সরকারি সীমানা নির্ধারক চিহ্ন, এই পর্যন্ত গাইবান্ধা এলাকা, এদিকে গেলে আপনি রংপুর এলাকায় আপনাকে স্বাগতম, মেট্রোপলিটন এলাকায় আপনি প্রবেশ করলেন আপনাকে অভিনন্দন, আছে না? রোড সাইডে কতগুলো সুন্দর সুন্দর বোর্ড দেয়া আছে। তো এই যে সরকার কর্তৃক বা সরকারি কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট যে সীমা নির্ধারক চিহ্ন, এগুলো ধ্বংস সাধন, অনিষ্ট সাধনে স্থানান্তর, দণ্ড 434। তাহলে 30 থেকে এই অংশটা আলাদা করে পড়বো। 30-এ কি, কৃষি সেচ কাজের ক্ষতি সাধন করে, আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। কৃষি সেচ কাজের ক্ষতি সাধন করে, কৃষি সেচ কাজের ক্ষতি সাধন করে কি করা, অনিষ্ট সাধন করা, পানির স্রোতের গতিপথ পরিবর্তন করা। 430। 431 কি বললাম, সরকারি রাস্তা পুল নদী খাল এগুলোর ক্ষতি সাধন করা। 432, পয় প্রণালীতে প্রতিবন্ধকতা অথবা প্লাবন সৃষ্টি করা। 433, বয়াবাতি চিহ্ন ধ্বংস করা, নষ্ট করা, অনিষ্ট করা। 434, রাস্তার যে সীমানা নির্ধারক চিহ্ন এগুলো কি করলাম, নষ্ট করে ফেললাম, স্থানান্তর করে ফেললাম, সরিয়ে দিলাম, আমার জায়গাটা আর একটু বেড়ে গেল। সীমানা সরালেই জায়গা বাড়ে নাকি? তো এই সীমানা নির্ধারক চিহ্ন কি করে ফেললাম, খুঁটি স্থানান্তর করে ফেললাম। 434। এইবার আসেন গুরুত্বপূর্ণ ধারা 435, 36। 35-এ জমিতে আগুন, 36-এ বাড়িতে আগুন, পাশে একটু লিখে রাখেন। তাহলে 100 টাকা বা কৃষি ফসলের ক্ষেত্রে 10 টাকা পরিমাণ ক্ষতি করার উদ্দেশ্যে অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট সাধন।
সোজা কথায় লিখে রাখেন জমিতে আগুন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কৃষি ফসলে বা এই জমিতে যদি আগুন দেয়, সংশ্লিষ্ট ব্যক্তি অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে 435। আর গৃহে যদি অগ্নি বা বিস্ফোরক, বাড়িতে যদি গৃহ ইত্যাদি ধ্বংস করার জন্য আগুন লাগিয়ে দেয়, বিস্ফোরক দ্রব্যের সাহায্যে ক্ষতি সাধন করে, দণ্ড হবে 436। তাহলে ফসলের জমিতে আগুন, অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট 35, 435। গৃহে আগুন 436, বাড়িতে আগুনটা 35 হলে ভালো হতো তাই না, কিন্তু 36। তাহলে এইভাবেই আমরা মনে রাখবো, গৃহে অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে কি করা, অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে গৃহ ইত্যাদিতে ধ্বংস করার জন্য আগুন লাগানো, অনিষ্ট সাধন 436। আসেন 437, পাটাতন বিশিষ্ট জাহাজ বা 20 টন ভার নিতে পারে এরকম কোন জাহাজ ধ্বংস করার জন্য এটার অনিষ্ট সাধন, বিপজ্জনক করার অনিষ্ট সাধন। আচ্ছা ওকে, তাহলে পাটাতন বিশিষ্ট জাহাজ বা 20 টন ভারবাহী জাহাজ ধ্বংস করার জন্য, বিপজ্জনক পরিণত করার জন্য 400, দণ্ড হলো 437। এটাই যদি আপনি অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে করেন তখন দণ্ড 438। অর্থাৎ একটাতে জাহাজের ক্ষতি সাধন করা, আরেকটাতে আগুনের সাহায্যে অগ্নি বা বিস্ফোরক দ্রব্য, আপনি ওখানে বোম রেখে আসলেন, ব্লাস্ট হয়ে গেল, আগুন ধরে গেল, তখন দণ্ডটা চলে যাবে 438। 437 ধারার কাজটাই শুধু আগুন দিয়ে করলে কততে যাবে, 438-এ যাবে। এবার আসেন 439, চুরি করার উদ্দেশ্যে জাহাজ আপনি কি করলেন, চুরার দিকে ধাবিত করলেন, অর্থাৎ জাহাজ ডুবিয়ে দিলেন, অথবা কি করলেন, চুরি ইত্যাদি করার জন্য জাহাজকে জলমগ্ন করা বা চড়া বা কুলের দিকে, চড়া মানে কি, যেদিকে উপরের দিকে মানে জমির যে অংশটা এদিকে নিয়ে আসা, অথবা কুলের দিকে ধাবিত করা। চুরি করবেন বলে জাহাজকে ওইদিকে নিয়ে গেলেন, জাহাজে উঠছে মনে করেন 3 জন প্যাসেঞ্জার, হঠাৎ করে রাত্রেবেলা যাচ্ছে, কারণ কোনোভাবেই কোনো কিছু নাই, আপনার জাহাজ আছে ট্রলার এরকম কিছু, তারা 3 জন এটাতে উঠে পড়লো রাতের বেলা, কারণ তো তেমন কোনো গাড়ি ঘোড়াও নাই, নদী পার হতে হবে, মানুষও নাই আশেপাশে। তো আপনি দেখলেন ভালোই তো এই সুযোগ পাইছি, তাহলে আমি এনাদের জাহাজে সবকিছু চুরি করে নেব। যদিও কি হয়, চুরি মালিকের সম্মতি ব্যতিরেকে হয়। ধরেন কোনো কারণে তারা ঘুমিয়ে পড়েছে, অনেক বড়, বরিশাল থেকে কত দূর যাবে জাহাজ, বরিশাল যেতে কিন্তু, বরিশাল থেকে ভোলা যেতে কিন্তু লঞ্চে যেতে হয়। আপনারা যারা ওইদিকে আছেন তারা জানেন ভালো, আমি তো পানির দেশের লোক নই। তো দেখেন লং টাইম তারা ঘুমিয়ে থাকলো, আপনি এগুলো চুরি করার উদ্দেশ্যে কি করলেন, কুলের দিকে ধাবিত করলেন। চুরি এখনো করছেন কি করেন নাই এটা ব্যাপার না, চুরি হতে পারে, অবৈধভাবে সম্পত্তি আত্মসাৎ হতে পারে, যাই হোক না কেন, এগুলো করার জন্য আপনি জাহাজকে কেবল কিনারার দিকে নিয়ে যাচ্ছেন, তখন আপনার দণ্ড 339 ধারা। চুরি ইত্যাদি মানে নট অনলি চুরি, আর অন্য কোনো ক্রাইমও এটার সঙ্গে অ্যাড থাকতে পারে। চুরি ইত্যাদি অনুষ্ঠানের জন্য জাহাজকে জলমগ্ন করা, ডুবিয়ে ফেললেন জাহাজ, অথবা কুলের দিকে নিয়ে গেলেন, দণ্ড কত, 339। আর এটাই যদি কারো মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে প্রি প্ল্যান থাকে, আঘাত ঘটানোর উদ্দেশ্যে আপনি প্রিপারেশন নিয়ে অনিষ্ট সাধন করেন, তখন দণ্ড যাবে 440। এ লোক কি মরছে না মরে নাই, করলে কিন্তু কি হবে, তখন তার জন্য আলাদা সেকশন আছে, খুন করে ফেললে তো আলাদা সেকশন। এখানে কি চলছে, খুন বা আঘাতের প্রস্তুতি নিয়ে অনিষ্ট সাধন। যদি আমি অনিষ্ট সাধন করি, দেখেন যে ব্যক্তি কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা তাকে আঘাত প্রদান করা বা তাকে অবৈধভাবে আটক করার উদ্দেশ্যে বা এইগুলোর ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে অনিষ্ট সাধন করে, তাহলে 5 বছর মেয়াদে দণ্ডে দণ্ডিত হবে। মূলত কিন্তু খুন করেনি, কিন্তু সে এমন ভাবে প্রস্তুত কাজ করলো অনিষ্টের, কিন্তু এমন ভাবে প্রস্তুত যে সে কি করলো, এমন ভাবে প্রিপারেশন নিছে যে যদি আমাকে কেউ বাধা দেয় আমি তাকে খুন করে ফেলবো, এরকম, অর্থাৎ প্রিপারেশন নিয়ে যদি অনিষ্ট সাধন করে। আচ্ছা একজনের কাছ থেকে পড়াটা একটু শুনবো, একটু মনোযোগ দেন, শুরু থেকে আমরা দেখি। প্রথমে আমরা গবাদি পশু পর্যন্ত পড়বো, কয়টা ধারা, 4টা ধারা গবাদি পশুর। প্রথমে আসেন দেখি কি কি ধারা, প্রথমে 425, 26, এটা তো হয়েই গেল, অনিষ্ট অনিষ্ট শাস্তি, তাহলে 3টা হলো দণ্ড, 400 না, শেষ। তাহলে আসেন 3টা দণ্ড, প্রথমের দণ্ডটা কি পেলাম, 50 টাকা পরিমাণের কোন সম্পত্তির ক্ষতি সাধনের মাধ্যমে অনিষ্ট সাধন, কত, 427। এরপরে আসেন 10 টাকা থেকে 50 টাকার জন্তু হত্যা বা বিকলাঙ্গ করে অনিষ্ট সাধন, 428। এরপরে আসেন 429, যে কোনো মূল্যের গবাদি পশু 50 টাকার বেশি মূল্যের জন্তু হত্যা বা বিকলাঙ্গ, হতে পারে পা ভেঙে দিয়েছেন, বিকলাঙ্গ করে অনিষ্ট সাধন 429। তাহলে
27 50 টাকা মূল্যের সম্পত্তির ক্ষতি সাধন করে 1927, 28-এ 10 থেকে 50 টাকা মূল্যের জন্তু, 29-এ 50 টাকার বেশি মূল্যের জন্তু বা যে কোনো মূল্যের গবাদি পশু। ক্লিয়ার? এর পরের অংশ আসেন, কৃষি সেচ কাজের গতিপথ পরিবর্তন করলেন 430, 431 সরকারি রাস্তা পুল নদী খাল, 432 পয় প্রণালীতে প্লাবন ঘটানো, 433 বয়াবাদী চিহ্ন নষ্ট, 434 সীমানা নির্ধারক চিহ্ন। খেয়াল করেন কোনটার পর কোনটা আসছে। 35 36 একটু আলাদাভাবে নেব। 35-এ কৃষি ফসলের ক্ষেত্রে অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট। 436 গৃহে যদি আপনি আগুন লাগান বা বিস্ফোরক দ্রব্য লাগান। এরপরে দেখেন আবার জাহাজের কাণ্ড আছে দুইটা, 437 38 পাটাতন বিশিষ্ট বা 20 টন ভার নিতে পারে এরকম জাহাজে যদি বিপজ্জনক কার্য ঘটান বা ধ্বংস সাধন করেন, অনিষ্ট সাধন করেন, যে এই জাহাজ আর নড়বড়ে হয়ে গেল আর চললো না, তখন দণ্ড 437। এটাই অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে করলে 438। এরপরে আসেন চুরির ব্যাপারে বলা আছে দুইটা ধারা। চুরি করার উদ্দেশ্যে আপনি কুলের দিকে নিয়ে গেলেন, দণ্ড 439। এই কাজগুলো করবেন মৃত্যু এবং আঘাত দানের প্রস্তুতি সহকারে অনিষ্ট, চুরি না ঠিক, মৃত্যু বা আঘাত দানের প্রস্তুতি নিয়ে অনিষ্ট 440। তাহলে এইদিকে একটু দুটো দুটো করে পড়বো। ওইদিকে বললাম প্রথমে দুইটা তারপরে তিনটা, এরপরে মাঝখানের কয়েকটা একসাথে নিয়ে নিবেন। 430 থেকে কৃষি সেচ কাজের গতিপথ পরিবর্তন 30, 31-এ সরকারি রাস্তা পুল নদী খাল, 32-এ পয় প্রণালীতে প্লাবন, 33-এ বাতিঘর, 33-এ বয়াবাতি চিহ্ন, 34-এ সীমানা, 34-এ সীমানা নির্ধারক চিহ্ন, 35 থেকে এই কয়েকটা আলাদা করবেন, 35 থেকে একটু আলাদাভাবে পড়বো। 35-এ কৃষি ফসলে আগুন, কৃষি ক্ষেতে অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট, বাড়িতে হলে কি, গৃহে হলে 36, 37-এ জাহাজ, এটাই আগুন দিয়ে হলে 38, 39-এ চুরির উদ্দেশ্যে কুলের দিকে নিয়ে যাওয়া, 40-এ মৃত্যু বা আঘাত ঘটানোর প্রস্তুতি নিয়ে কি করা, অনিষ্ট সাধন করা। আশা করি এর থেকে সোজাভাবে আর কেউ মুখস্থ করার কোনো আলাদা কৌশল আছে আপনাদের কারো? বলেন। আপনি যদি সবগুলো একসাথে নেন খিচুড়ি পাকিয়ে যাবে। তাহলে কিভাবে নেব, অনিষ্ট কাকে বলে, তার দণ্ড কত, 25 26। তারপরে নেব জন্তুর তিনটা অংশ। প্রথমে 50 টাকা মূল্যের সম্পত্তির ক্ষতি 50, 427। 28-এ আসেন 10 টাকা থেকে 50 টাকার জন্তু। 29-এ আসেন কি, 50 টাকা থেকে তদূর্ধ্ব মূল্যের জন্তু বা যে কোনো গবাদি পশু। এরপরে 30 থেকে এই কয়েকটা ধারা আমরা 34 পর্যন্ত, 30 থেকে 34। 30-এ কৃষি সেচ কাজ পানির গতিপথ, 31-এ সরকারি রাস্তা পুল নদী খাল, 32-এ পয় প্রণালী, 33-এ বাতিঘর, 34-এ সীমানা চিহ্ন। এই কয়েকটা আলাদা। 35 36 কৃষি জমিতে আগুন বাড়িতে আগুন, 37 38 জাহাজে আগুন, দুঃখিত জাহাজের অনিষ্ট সাধন, 38-এ গিয়ে এটাই বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট সাধন, 39-এ কুলের দিকে ধাবিত করা চুরির উদ্দেশ্যে, 40-এ মৃত্যু বা আঘাত সংগঠনের প্রস্তুতি নিয়ে অনিষ্ট সাধন। কতবার বললাম। এরপরও যদি আপনি মেমোরাইজ করতে না পারেন, মুখস্থ করতে না পারেন, এর থেকে সহজ উপায় নাই, একটু আলাদা আলাদা করে লিখে ফেলবেন ধারাগুলো। প্রথমে লিখবেন 425 26, তারপরে লিখবেন 427 28 29, তারপরে 30 থেকে লিখবেন 34, 35 36, 37 38 39 40। শুনি একটু কে বলবে, সাহস করে একজনের পড়া নিয়ে ক্লাস শেষ করে দেব। কারো সাহস নাই? কি আপনারা আগে থেকে একটু দেখে আসতে বলি না পড়া? আগে থেকে দেখে আসলে ক্লাসে যদি এতবার করে বলি তাহলে কি আপনারা পারবেন না? এটা কি হতে পারে? রোজিনা আপু বলবে, গুড। রোজিনা আপুর পড়া নিয়ে ক্লাস শেষ করে দেব, আমি একটু অডিওতে থাকলাম। হ্যাঁ আপু, আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস দিচ্ছি প্লিজ। রাজ দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপু শুরু করেন, আমি শুনছি। স্যার 425 হচ্ছে অনিষ্ট অনিষ্ট সাধন করা, আর এর শাস্তি হলো 426-এ অনিষ্ট শাস্তি, আর 427-এ হচ্ছে 50 টাকার মূল্যের সম্পত্তির অনিষ্ট সাধন, 427 428 হলো 10 থেকে 50 টাকা মূল্যের জন্তু অনিষ্ট সাধন, 428 হলো সরি 429 হলো যে 50 টাকা থেকে তার বেশি হুম অনিষ্ট সাধন, 430 হলো কৃষি কৃষি সেচ বা পূর্ত কাজের বা যে পানির স্রোত আছে, এই পানির স্রোত হচ্ছে গতি পরিবর্তন হুম 430।
তারপরে 431 হলো সরকারি রাস্তা, নদী, পুল, এসবের হলো অনিষ্ট সাধন। তারপরে 432 হলো প্রণালী প্লাবন, হুম এর প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে হচ্ছে অনিষ্ট সাধন। 433 হলো বয়াবাতি, বা ওই যে সমুদ্রে যে জাহাজ চলে সমুদ্রের চিহ্ন যে নষ্ট করে সেটা। 434 হলো রাস্তাঘাটের সীমানা চিহ্ন, গাড়ি চলাচলে যানবাহন চলাচলে সীমানা চিহ্ন আছে, এটা অনিষ্ট সাধন 434। তারপরে 435 হলো 100 টাকা মূল্যের কৃষি কৃষি ফসলের হচ্ছে অনিষ্ট। 100 টাকা মূল্যের যে আর কোনো সম্পত্তি কৃষি ফসলের ক্ষেত্রে কিন্তু আবার 10 টাকা বলা আছে, তাই কি না? জি স্যার, যেটা ওই যে ধান বা যে কোনো শস্য, এগুলো হলো 10 টাকা মূল্যের, আর রাইট, 100 টাকা হ্যাঁ। হলো যে কোনো সম্পত্তি। হুম 436 হলো মানে বাড়িতে অগ্নি অগ্নি ঘটানো, বসত বাড়িতে। তারপর হচ্ছে 437 হচ্ছে পাটাতন বিশিষ্ট বা 20 টনের জাহাজ, জাহাজের এটা ক্ষতি সাধন। ক্ষতি। হুম হ্যাঁ। আর 438 হলো আগুন বা বিস্ফোরণের মাধ্যমে হচ্ছে 437 জাহাজ বা পাটাতনের ক্ষতি সাধন, এটা 438। 439 হলো চুরি বা হচ্ছে অসাধুভাবে আত্মসাতের মাধ্যমে কোনো জাহাজের বা কোনো জাহাজকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া, কুলের দিকে নিয়ে যাওয়ার জন্য অনিষ্ট সাধন। তারপরে 440 হলো মৃত্যু বা আঘাতের প্রস্তুতি সহকারে অনিষ্ট সাধন। ভালো লাগতেছে না ক্লাসে পড়া বলে? বলেন, কত সুন্দর করে বললো সে। আচ্ছা, আমি যখন পড়াই আপনাদের কি কি সহজ লাগে না পড়াটা? একা একা যখন পড়েন তখন তো একটু কষ্ট হয়, তাই না? আমি পড়িয়ে দিলে এবার আপনি পড়ে ফেলবেন, এবার আপনার কাছে একটু সহজ লাগবে। আমার বিশ্বাস এইটুকু যে আমি যখন পড়িয়ে দিই পড়াটা তখন ক্যাপচার করতে আরো দ্রুত সুবিধা হয়। এই জন্য আপনি যদি আগে থেকে দেখে আসেন তাহলে আরো ভালো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই পরীক্ষার প্রস্তুতি নেন। কি পরীক্ষা হবে আগে বলা যাচ্ছে না, লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু লিখিত পরীক্ষায় আমরা অনেক পিছিয়ে আছি। ঠিক আছে।